একজন বলছেন স্যার দাদুতে যখন আমি টেক্সটের কালার চেঞ্জ করছি তখন সব কটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে ম্যাম, কারণ টেক্সট কালার একটা ইউনিভার্সাল প্রপার্টি। আপনি যদি দাদুতে দেন তার ভেতরে যে কটা থাকবে সে কটাতেই আপনাদের চেঞ্জ হয়ে যাবে ওটা। তো যিনি জিজ্ঞেস করছিলেন এখন আমাকে বললেন, কোয়েশ্চেন মার্ক করে পাঠালেন, তাকে বলছি আমি, ম্যাম আপনার নামটা আমার জানা নেই, প্রিয়াঙ্কা ম্যাম, প্রিয়াঙ্কা জানা। তাকে বলছি দাদুতে যখন আপনি কোনো টেক্সটের কালার চেঞ্জ করবেন অথবা টেক্সটের ফন্ট সাইজ দেবেন, তো সেটা তার ভেতর অর্থাৎ বাবা ছেলে যে কটা ছিল সব কটাতেই চেঞ্জ হয়ে যাবে। তো এরকম ভাবেই এটা কাজ করে, সেই কারণে ওটা গ্র্যান্ড প্যারেন্ট অর্থাৎ সবার টপ লেভেলের হায়ারার্কিতে যে বসে থাকে তার আন্ডারে যতগুলো টেক্সট থাকবে সব কটাতেই ওটা অ্যাপ্লাই হয়ে যায়। তো এটা দেখে অবাক হবেন না, এটা এইভাবেই কাজ করে। তো আমি কোন পর্যন্ত ছিলাম? ফার্স্টে আমাদের ছিল দাদু, মানে ফার্স্ট জেনারেশন অফ আমাদের ফ্যামিলি ট্রি। তারপর আমাদের ছিলেন আমাদের বাবাদের জেনারেশন। তারপর আমাদের, অর্থাৎ আমাদের জেনারেশন, যেটা আমার ক্ষেত্রে আমি বলছি, মানে ঐন্দিল জেনারেশন, এক্ষেত্রে আপনি নিজের উদাহরণ দিয়ে বুঝুন। তারপর আসছে আমাদের ফিউচার জেনারেশন, যেটা এখনো আমরা জানি না যে কি হয় না হয়, তো সেটা আমরা আপাতত ডট ডট দিয়ে বুঝি। তো এরপরে যা আছে সেটাকে আমরা আপাতত ফাঁকাই রাখছি, কারণ এই ফিউচার নোবডি ক্যান টেল দ্য ফিউচার। সেই হিসেবেই ফার্স্ট আমাদের দাদু যে জেনারেশন, তারপর আবার এটার সাথে কি সম্পর্ক, কোডের সম্পর্ক এই, অর্থাৎ আমি পিপিটিটা একবার ওপেন করি। এখানে দেখবেন ডিসেন্ডেন্ট কথাটির অর্থ, মানে ডিসেন্ডেন্ট বলতে আমরা কি বুঝি। ডিসেন্ডেন্ট কথার অর্থ সিম্পল ভাষায় বোঝাতে গেলে সেটা হলো উপর থেকে নিচের দিকে ডেটা ফ্লো। অর্থাৎ দাদুর ডিসেন্ডেন্ট কে? তিনি হলেন বাবা। তার ডিসেন্ডেন্ট কে? তিনি হলেন, মানে সেটা হলো আমি। এক্ষেত্রে আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি, আপনি নিজেকে দিয়ে বুঝবেন। অর্থাৎ ডিসেন্ডেন্ট মানে আমার ডেটা ফ্লো ঠিক কিছুটা এরকম, ওপর থেকে নিচের দিকে হচ্ছে, মানে হায়ারার্কিয়াল অর্ডার, যেটা আমাদের ফ্যামিলি ট্রি, এটা একটা ভাবুন। মানে ফার্স্ট দাদুর জেনারেশন, তারপর আসছে বাবার জেনারেশন, তারপর আমার জেনারেশন, তারপর আসছে ফিউচার জেনারেশন। মানে কেউ যদি জিজ্ঞেস করে ফিউচার জেনারেশন তোমার কি হবে, অর্থাৎ আমার কি হবে ফিউচার জেনারেশন, আমার যে ফিউচার জেনারেশন হবে সেটা হবে ডিসেন্ডেন্ট, অর্থাৎ আমার ডিসেন্ডেন্ট কে সে হলো ফিউচার জেনারেশন। সেরকম করেই দাদুর ডিসেন্ডেন্ট কে? তিনি হলেন বাবা। বাবার ডিসেন্ডেন্ট কে? সেটা হলো আমি। এইভাবে যেহেতু ওপর থেকে নিচের দিকে একটা ডেটা ফ্লো হচ্ছে আমাদের, সেই কারণেই এটাকে আমরা বলি ডিসেন্ডেন্ট, অর্থাৎ হায়ারার্কিয়াল অর্ডারে এইভাবেই বোঝানো হয়। তো এইভাবেই আমরা সিলেক্টরকে বুঝবো যে কিভাবে আসলে এটা কাজ করে। তো এর সাথে কোডের কি সম্পর্ক? তো চলুন সিম্পল ভাবে বুঝে নেওয়া যাক কোডের কোথায় সম্পর্ক আছে। আমরা গতকাল একটা উদাহরণ দিয়েই বুঝেছিলাম, সেম উদাহরণ দিয়ে বুঝেছিলাম, সেটাকেই আমরা আজকে রেপ্লিকেট করব। তো যারা আছেন কালকে জিনিসটা বোঝার জন্য, তারা একবার মন দিয়ে দেখবেন যে আমরা আসলে কি করি। ফার্স্ট এখানে নেস্টিং এর ব্যাপারটাও আছে, অর্থাৎ একটা ডিভের ভেতর আর একটা ডিভ, তার ভেতর আর একটা ডিভ, তার ভেতর আর একটা এলিমেন্ট, এমন ভাবেই আমরা এগিয়ে যাব। অর্থাৎ এটাকে আমরা বলি নেস্টিং। অর্থাৎ একটা এলিমেন্টের ভেতর যখন আর একটা এলিমেন্ট থাকবে, তার ভেতর দেখা গেলো আর একটা এলিমেন্ট আছে, তো টোটালটাকে আমরা বোঝাই নেস্টিং হিসেবে। আপাতত আমরা দেখে নিই কিভাবে সেটা কাজ করে। আমরা লিখবো আমাদের একটা ডিভ, তার ভেতর আমরা আর একটা ডিভ বানাবো। তো ফার্স্ট প্রথম যে ডিভটা আমাদের ছিল, অর্থাৎ এই ডিভটা, আমি এটাকে আপাতত মুছে দিচ্ছি কনফিউশন যাতে না হয়। ফার্স্টের যে ডিভটা আমাদের রয়েছে সেটা আমাদের কি হওয়া কথা? অর্থাৎ আমি যদি আমাদের এক্সাম্পল দেখি, সেটা হওয়ার কথা আমাদের দাদু, অর্থাৎ যে সবার প্রথম জেনারেশন। এটাকে আমি সবার প্রথম ধরছি, এর উপরে অনেক জেনারেশন থাকবে, কিন্তু আপাতত যেহেতু আমরা তিনটে, অর্থাৎ তিনটে জেনারেশনকে দেখাবো, সেই কারণে আমি দাদুর থেকে শুরু করছি। ফার্স্ট যে গ্র্যান্ড প্যারেন্টদের আমাদের জেনারেশন, সেটা হচ্ছে আমাদের দাদুদের জেনারেশন। তো সেরকমই সবার টপ লেভেলে যে ডিপটা থাকবে, অর্থাৎ যে আমাদের ফার্স্ট ডিপ, তাকে আমরা একটা আইডি দেবো, ধরুন দাদু। এটাকে আমরা আমাদের সিএসএস এর ভেতর সিলেক্ট করার জন্যই আমরা এটাকে আইডি দিচ্ছি একটা দাদু, এবং আপনাদের বোঝার খাতিরেই এটা আমি দিচ্ছি। তো তার আগে আমাকে একবার বলবেন যে পেইন্টে আমি যে মানে জঘন্য মার্কা ড্রয়িংটা করলাম, সেটা দেখে কারা কি বুঝতে পেরেছেন, কারা কি বুঝতে পারেননি। যারা কালকে ছিলেন না তারা একবার বলবেন যে হায়ারার্কিয়াল অর্ডারটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। তারপরেই আমি কোডের দিকে এগিয়ে যাব। হায়ারার্কি মানে আশা করি আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নেই, দাদু বাবা এইভাবে। অনিকেত পারিয়া কালকে ছিলেন, তো অসুবিধা নেই। স্যার বুঝেছি, ওকে। মিঠাবাবু বলছেন বুঝেছি, ওকে স্যার। ওকে। একজন হয়তো কোয়েরি করেছিলেন যে এলিমেন্ট সিলেক্টর কাকে বলে। স্যার আপনি ট্যাগের নাম দিয়ে আমরা যে সিলেক্টর ইউজ করছিলাম, অর্থাৎ PH1 div 10, মানে ট্যাগের নাম দিয়ে আমরা যে সিলেক্টর গুলো ইউজ করি সেটাই আমাদের এলিমেন্ট সিলেক্টর। বিক্রম হালদার, আপনার জন্য বলে দিলাম। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। তো আমরা কি করলাম? আমরা ফার্স্ট, অর্থাৎ যে গ্র্যান্ড প্যারেন্ট লেভেলে যে ডিফটা আমাদের থাকবে, তাকে আমরা কি আইডি প্রোভাইড করলাম? তাকে দিলাম আমরা দাদুর আইডি, অর্থাৎ
একে আমরা চিনবো অ্যাজ দাদু, মানে এ সবার টপ লেভেল, মানে আমি এটার কথা বলছি। অর্থাৎ এটা হলো আমাদের টপ লেভেল অফ ডিভ, যেটা আমাদের দাদু, সেটাই আমরা এখানে রাখলাম। এবং আইডিটা দেওয়ার পর আমরা এর ভেতর অর্থাৎ দাদুর ভেতর আমরা আর একটা ডিভ আনবো, মানে দাদু ডিভের ভেতর আর একটা ডিভ আনছি। সেই ডিভ নাম কি দেবো আমরা, সেটা দেবো আমরা বাবা, যেমনটা আমরা পেইন্টের ভেতর করেছিলাম। যেমনটা আমরা এখানে দেখবো, দাদুর পর কে ছিলেন, তিনি ছিলেন বাবা। তো এই ডিভটাকে আমরা কোথায় রাখবো? অবভিয়াসলি দাদুর ভেতরেই রাখবো, অর্থাৎ দাদু যে ডিভ তার ভেতরেই আমরা এটাকে রাখবো। কেউ দয়া করে এটাকে নিচে নিয়ে যাবেন না, অর্থাৎ এইভাবে লিখবেন না। এটা আমাদের সবসময় যে গ্র্যান্ড প্যারেন্ট সেই ডিভের আন্ডারেই থাকবে, করবেন তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। এবার দাদুর ভেতর, মানে সরি, দাদুর ডিভের ভেতর যে আমাদের বাবা যে ডিভটা ছিলেন, তার ভেতর কে? তার ভেতর হচ্ছে আমাদের যে জেনারেশন, যেটা অর্থাৎ আমি। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট জেনারেশন। ভাবুন এটা 2024-এর জেনারেশন। এই কারণে এটা আমাদের জেনারেশন বলছি, কারণ আমরা 2024-এ আছি, বাকি যারা আছেন তারা পাস্টের জেনারেশন। সেই কারণে এই বাবা যে ডিভ আমরা বানালাম, তার ভেতর গিয়ে আমরা কি বানাবো, আর একটা, এটাকে একটা ডিভ দিয়ে একটা আইডি দেবো। সেটা দেবো, ধরুন আমার নাম দিয়ে আমি বুঝছি, সেই কারণে আমি আমার নাম দিলাম ঐন্দিল। আপনি নিজের নাম দিয়ে বুঝুন, নিজের নামটা প্রোভাইড করবেন, তাহলে আপনাদের হায়ারার্কির অর্ডারটা বুঝতে সুবিধা হবে। দেখবেন দাদুর পর বাবা, তারপর ঐন্দিল, এইভাবে আমাদের হায়ারার্কি চলছে। এবার আমি আর একটা রেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের ফিউচার। এটার কোনো নাম দিইনি, আমি এখানে সেইটাকে রেপ্লিকেট করব। এটা দেবো আমরা ফিউচার, এর নাম দেবো কি? ফিউচার। ফিউচার আমি একবার স্ন্যাপ করি উইন্ডো, দেখতে সুবিধা হবে। ফিউচার যে ডিফটা আমরা বানালাম একবার সবাই দেখবেন, ফার্স্ট দাদু, তারপর বাবা, তারপর আমি অর্থাৎ ঐন্দিল, তারপর আমাদের ফিউচার যে ডিফ সেটা। আমাদের ডেটা ফ্লো কিভাবে, টপ থেকে ডাউন আমি যেমন বললাম সেরকমই দেখবেন, দাদু, তারপর বাবা, তারপর আমি, তারপর ফিউচার। এইভাবে আমাদের ডেটা ফ্লো অর্থাৎ হায়ারার্কি এগিয়ে যাচ্ছে। সেরকমই হায়ারার্কির সাথে এবার আমাদের যে সিএসএস এ আমরা সেটাকে কিভাবে ফলো করি সেটাকে আমরা আসবো। তো ফার্স্ট আমরা কি করব, দাদু বলে যে ডিভ সেটাকে আমরা কি করব, একটা স্কোয়ার বানানোর চেষ্টা করবো। অর্থাৎ আমরা শিখেছিলাম যে কিভাবে আমাদের সিএসএস এর ভেতর গিয়ে আমরা একটা বর্গাকার বাক্স আঁকতে পারি, সেটাই আমরা রেপ্লিকেট করব, সেইটাই সিএসএস এর ভেতর থাকবে। অর্থাৎ দাদুর যে ডিভটা হবে সেটা একটা চৌকো বাক্স হবে, তার ভেতর বাবা যে ডিভটা আছে সেটাও একটা চৌকো বাক্স হবে, তার ভেতর যে ডিভগুলো আছে সেগুলোর একটা চৌকো বাক্স হবে। এটাকে এবার কিভাবে করব, আমরা আসবো আমাদের সিএসএস এর ভেতর, এসে আগের আগের কোডটা কেউ দেখবেন না, ওটা আগের দিনের কোড, তো আমি ওটাকে রেপ্লিকেট করছি। সিম্পলি আমরা আইডি সিলেক্টর ইউজ করব, যেমন আমরা এখানে করেছি, অর্থাৎ দাদু বলে যে আইডিটা আমরা রেখেছিলাম সেটাকে আমরা সিলেক্ট করব। কিভাবে সেটাকে আমরা সিলেক্ট করব, হ্যাশ দাদু। অর্থাৎ আইডি সিলেক্টর আমরা শিখেছিলাম কিভাবে আমাদের ইউজ হয়, সেটা হচ্ছে হ্যাশট্যাগ, তারপর থাকবে আমাদের আইডির নাম অর্থাৎ দাদু। এটাকে চলুন আমরা একটা উইথ এবং হাইট প্রোভাইড করি। ধরুন এটাকে দেবো আমরা 300 পিক্সেল উইথ, হাইটও দেবো আমি 300 পিক্সেল। তারপর আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড করব, ধরুন একটা ব্ল্যাক অথবা ব্লু, আমি এখানে ব্লু ভায়োলেট রাখছি। দেওয়ার সঙ্গে আমরা যদি আমাদের কোডে যাই, মাই ব্যাড, এখানে হয়তো আরেকটা রয়েছে। ওকে, উপরের কোনো কোড তো আমার খোলা নেই, তাহলে আমার কেন আসছে না, এটাকে ডিবাগ করতে হবে, 1 মিনিট। ও সরি, আমি গো লাইভ করিনি, আমারই ভুল, সরি, ক্ষমা করে দেবেন। আমি গো লাইভ না করে আমি ভেবেছিলাম প্রত্যেকদিন গো লাইভ করে রাখি, তো সেইভাবে আমার গো লাইভ করা আছে। সবাইকে সরি, আমি বুঝতে পারিনি। তো ওকে, তো গো লাইভ করার পর আমাদের দেখবো যে আমাদের স্ক্রিনে 300 পিক্সেল বাই 300 পিক্সেল অর্থাৎ হাইট এবং উইথ দিয়ে একটা ব্লু ভায়োলেট কালারের একটা ডিভ আমাদের চলে এসেছে। এটা আমাদের কোন ডিভ, এটা হলো আমাদের দাদু ডিভ, অর্থাৎ ফার্স্ট যে ডিভ আমাদের রয়েছে এটা হলো আমাদের দাদু ডিভ, অর্থাৎ এটা আমাদের গ্র্যান্ড প্যারেন্ট, এর ভেতরই আমাদের বাকি ডিভ গুলো আসবে। তো গ্র্যান্ড প্যারেন্টের পর আমাদের যেহেতু বাবা বলে যে ডিভটা আছে সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো আইডি সিলেক্টর তো আমরা এইভাবে ইউজ করতে পারি, অর্থাৎ হ্যাশট্যাগ দিয়ে আমরা যদি বাবা লিখি তাহলেও আমাদের এটা কাজ করার কথা, এবং এটা কাজ করবেও। যাদের কিউরিওসিটি রয়েছে চেক করে দেখবেন, এটা কাজ করবে।
একবার আমি ট্রাই করেই দেখি। তো 200 পিক্সেল আর হাইট দেবো আমি 200 পিক্সেল, এটা কালার দেবো ধরুন রেড, সেভ করি। হ্যাঁ, আমাদের এটা কাজ করছে। তাহলে এর সঙ্গে ডিসেন্ডেন্টের সম্পর্কটা কোথায়, অথবা ডিসেন্ডেন্ট সিলেক্টরের সাথে এর ডিফারেন্সটা কোথায় আমরা কিভাবে বুঝবো? ডিফারেন্সটা বোঝার জন্য আমাদের দেখতে হবে, যেহেতু আমরা এটাকে নেস্টিং করছি, অর্থাৎ দাদুর ভেতর আমাদের বাবা ডিভ, তারপর আছে আমাদের আমাদের ডিভ অর্থাৎ ওয়েন্দিল ডিভ, তার ভেতর আছে ফিউচার যে সে তার ডিভ, অর্থাৎ এটাকে আমরা বলছি নেস্টিং, মানে একটার ভেতর আর একটা ডিভ, এইভাবে ওপর থেকে নিচের দিকে আমাদের ডেটা ফ্লো। আমরা যখন সিএসএস এ বড় কোনো ওয়েবসাইট বানাবো, তখন যদি আমরা দেখি যে এরকম করে আমাদের প্রত্যেকটা ডিভকে, যেটা একটার ভেতর আর একটা রয়েছে, সেটাকে যদি আমরা চাই যে এক এক করে সিলেক্ট করবো, অর্থাৎ আমরা আইডি দিয়ে সিলেক্ট করেও আমরা এটাকে করতে পারি। কিন্তু আইডি দিয়ে সিলেক্ট কতগুলোকে করবো? আমাদের কোড তো তাহলে বড় হতে 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 মানে এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখানে আমরা বুঝতে পারবো না যে কোন ডিভের ভেতর কোন ডিভটা আছে। মানে আমরা যদি ফিউচার ডিভটাকে দেখেই মানে কালার করতে যাই, তাহলে এটাকে আমার সিলেক্ট করার জন্য আমরা আইডি দিয়েও সিলেক্ট করতে পারি, অথবা আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর যেটা আমরা শিখবো সেটা দিয়েও করতে পারি। তাহলে ডিসেন্ডেন্টের সুবিধাটা কোথায় সেটা এবার আমরা দেখব। আমরা ফার্স্টে দাদু ডিভ লিখবো, অর্থাৎ আমাদের ডেটা ফ্লো যেহেতু আমাদের ওপর থেকে নিচের দিকে, একবার সবাই দেখবেন ওপর থেকে নিচের দিকে আমাদের ডেটা ফ্লো, সেই কারণেই আমরা দাদুর পর বাবাকে সিলেক্ট করবো, অর্থাৎ দাদু লেখার পর একটা স্পেস দেবেন সবাই, দিয়ে আমরা লিখবো বাবা, তারপর আমরা একটা ওপেনিং এবং ক্লোজিং কার্লি ব্রেস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট, তার ভেতর গিয়ে আমরা কোডটাকে লিখবো। এক্ষেত্রে আমি কপি পেস্ট করছি তাড়াতাড়ি যাতে হয় আমাদের কোডটা। এখানে আমি দেবো 200, অর্থাৎ 200 পিক্সেলের একটা ভ্যালু, তারপর দেবো আমরা 200 পিক্সেল, আর এখানে আমি দেবো ধরুন ব্লু, অথবা আচ্ছা ব্লুই থাক। দেওয়ার পর আমরা কি দেখবো, আমাদের কোড যেমন ছিল তেমনই আছে। আমি এক্ষেত্রে রেড রেখেছিলাম, আপনাদের বুঝতে সুবিধা হবে। রেড রাখলে আমাদের সেরকমই আসছে। তাহলে এটার সঙ্গে মানে আমরা এটা কেন ইউজ করছি, এটা আপনাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে। এটা আমরা ইউজ করছি বোঝার খাতিরে, অর্থাৎ কোড যাতে আমাদের মেইনটেনেবল হয় ফিউচারে, যেখানে আমরা যেন সিএসএস টাকে দেখে বুঝে যাই যে কোন ডিভের ভেতর কোন ডিভটা রয়েছে, অর্থাৎ কোন ডিভের ভেতর কোন এলিমেন্টটা অথবা ডিভটা আমাদের এখানে রয়েছে, সেটা আমরা এক নজরে দেখে বুঝে যেতে পারবো। এটাই আমাদের ডিসেন্ডেন্ট সিলেক্টরের মেন কাজ। আর এটাকেই আমরা যখন ভ্যানিলা সিএসএস অর্থাৎ সিএসএস লিখবো, মানে আমাদের সিএসএস দিয়ে যখন আমাদের বড় কোনো ওয়েবসাইট তৈরি হবে, আমরা এইভাবেই কোডটাকে করব যাতে আমাদের কোডটা মেইনটেনেবল হয় ফিউচার পারপাসের জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি বাবা সবার লাস্টে আছে, মানে দাদুর পর আমাদের বাবা ডিভ রয়েছে, মানে দাদুর ভেতর আমার বাবা ডিভটাই আছে। চলুন দেখে নেওয়া যাক কি আছে। দেখবো হ্যাঁ, দাদু যে আমাদের প্যারেন্ট ডিভ অর্থাৎ এই ডিভটা, তার ভেতর আমাদের যে বাবা বলে যে ডিভটা রয়েছে সেটাই আমার এখানে রয়েছে। এইভাবে বোঝার জন্য এক নজরে যাতে আমরা দেখে বুঝে যাই কোন ডিভের ভেতর কোন ডিভটা রয়েছে, সেই জন্য আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর ইউজ করি, অর্থাৎ দাদুর ডিসেন্ডেন্ট কে, ইনি হলেন বাবা। এইভাবে আমরা যদি এগিয়ে যাই, তারপর আমাদের ছিল আমাদের জেনারেশন, যেটা আমার নামে ছিল, অর্থাৎ বাবার পর ছিল কে, দেখে নেওয়া যাক। ইন্দিল বলে যে ডিভ, সেটা মানে বাবার পর আমাদের জেনারেশন। সেটাকে আমরা কিভাবে সিলেক্ট করব? সেম মেথড, বাবার পর যেহেতু ইন্দিল সেজন্য বাবার পর একটা ফাঁকা দেবো, দেওয়ার পর আমাদের মানে আপনার খাতিরে আপনার নাম, আমার জন্য আমি যে নামটা রেখেছি সেটা দেওয়ার পর সেম মেথড, একটা একে একটা উইথ এবং হাইট প্রোভাইড করবো যাতে এটা দেখে বোঝা যায় যে কোনটার ভেতর কোনটা আছে। এখানে দেবো ধরুন ব্লু, সেভ করব, দেখবো হ্যাঁ ইনডিড আমাদের এটা ঠিকঠাক ভাবে কাজ করছে। অর্থাৎ আমরা এক নজরে দেখে বুঝে যেতে পারছি যে ঐন্দিলের প্যারেন্ট কে, অর্থাৎ ঐন্দিলের আগে কোন ডিভ রয়েছে সেটা আমার বাবা, মানে বাবা নামে যে ডিভ সেটা, তার আগে কে রয়েছেন, তিনি হলেন দাদু। তো গ্র্যান্ড প্যারেন্ট, প্যারেন্ট, তারপর আমাদের প্রেজেন্ট জেনারেশন। এইভাবে আমরা ফিউচার জেনারেশনটাকেও সিলেক্ট করতে পারি। এটাকে আমরা কিভাবে করব? সিম্পলি আমরা টোটালটাকে কপি করব, কপি করে আমরা পেস্ট করব, করে আমাদের যে ফিউচার জেনারেশনের নাম আমরা লিখেছিলাম সেটা লিখে আমাদের সেম মেথড আমরা এটাকে কপি করে এখানে গিয়ে আমরা পেস্ট করব, করে এটাকে চলুন একটা ভ্যালু দেওয়া যায় ধরুন 50 পিক্সেল, আর এখানে আমরা একটা ব্ল্যাক অথবা যা খুশি আপনারা দিন, দিয়ে দেখবো ইনডিড আমাদের সবকটা ঠিকঠাক ভাবে কাজ করছে। এবার বলবেন আমাদের কোড তো অনেকটা লম্বা হয়ে গেল, তাহলে এটা লেখার সুবিধাটা কোথায়? যখন আমরা বড় কোনো ওয়েবসাইট বানাবো তখন আমরা দেখবো যে একটা ডিভের ভেতর অনেকগুলো এলিমেন্ট আমাদের নেস্টিং হয়ে রয়েছে। সেখানে আমাদের যদি কোনো ডিভটাকে এডিট করতে হয় আমরা এইভাবেই লিখবো, অর্থাৎ ফার্স্টে প্যারেন্ট, তারপর তার সেই চিলড্রেন অর্থাৎ ডিসেন্ডেন্ট, তারপর তার ডিসেন্ডেন্ট, তারপর তার ডিসেন্ডেন্ট। এইভাবে লিখলে আমাদের কোডের একটা স্ট্রাকচার মেনটেন থাকবে, এবং আমরা যখন ফিউচারে কোনো কোডকে মেনটেন করতে যাব
তখন আমরা দেখব কোনটার জন্য আমাদের কোন ডিপটাকে এডিট করতে হবে। এটা এক নজরে দেখে আমরা যাতে বুঝে যাই, এই কারণেই এই জন্য আমরা ডিসেন্ডেন্ট সিলেক্টর ইউজ করি। এটাই হলো ডিসেন্ডেন্ট সিলেক্টরের মেন কাজ। বোঝা গেছে কিনা একবার বলবেন? এর থেকে সিম্পলি আমি হয়তো আর বোঝাতে পারবো না, কারণ এটাই আমাদের হায়ারার্কিয়াল অর্ডার দিয়ে বোঝানো হয়, এই কারণে আমি বলছি। তো স্যার, যিনি বুঝতে পারেননি একবার আমাকে বলবেন, আমি লাস্টে চেষ্টা করবো একবার বুঝিয়ে দেওয়ার। এবার আমাদের এগিয়ে যেতে হবে, যারা বুঝতে পেরেছেন তারা একবার আমাকে বলবেন। আগের দিন তো হলো। হ্যাঁ স্যার, আগের দিন হয়েছে। আমাদের অনেকের ক্লিয়ার কোয়ারি ছিল, মানে তারা বলছিল রিপিট করা হোক, তাই আমি রিপিট করালাম। ওকে, মিতাবাবুর জন্য ওয়েট করছিলাম, তার যেহেতু ক্লিয়ার, তো আমরা এগিয়ে যাব। নেক্সট আমাদের রয়েছে, দেখবেন, চাইল্ড সিলেক্টর। অর্থাৎ চাইল্ড কথার অর্থ কি? কথার অর্থ হলো সন্তান। এটার সাথে কোডের কি মানে, তো সেটা আমরা এবার দেখব। দেখার আগে আমি আগের কোডটাকে পুরোটাই মুছে দেবো, যেখানে আমরা বুঝতে পারি যে কোনটার সাথে কোনটা কাজ করছে। আমি এখানে টোটালটাকে একবার মুছে দিই। যেহেতু আমাদের এই কোডটা অলরেডি করা রয়েছে, আমি এখান থেকে এটা পুরোটা কেটে দিতে পারি, আমাদের উপরে কমেন্ট আউট করাই আছে। দেওয়ার সাথে সাথে আমরা এখানে আসবো, আমাদের এটাকেও আমরা মুছে দেবো। দেওয়ার পর আমরা আসবো আমাদের নেক্সট টপিক, যেটা হলো আমাদের চাইল্ড সিলেক্টর। চাইল্ড সিলেক্টর মানে সন্তান সিলেক্টর। সন্তানকে আমরা একবারে কিভাবে সিলেক্ট করি এটা এবার আমরা দেখব। অর্থাৎ এটাকে যদি আমি পেইন্টে বোঝাতে চাই, তাহলে আমাদের একটু নতুন ভাবে দেখতে হবে। সেটা আমরা কিভাবে বুঝবো? চলুন টোটালটাকে আমরা একবার খালি করি, এই অংশটুকুকেও খালি করে দিই। করার পর এবার আমরা দেখব সন্তান সিলেক্টর কিভাবে কাজ করে। যেমনটা আমরা দেখছিলাম, ফার্স্টে আমাদের কে ছিলেন? তিনি ছিলেন আমাদের দাদু ডিভ। তো আমি একবার সেটাই করব। আমাদের এটা হলেন দাদু ডিভ। নেক্সট আমাদের কে? নেক্সট ছিলেন আমাদের বাবা ডিভ, যিনি ছিলেন কিছুটা নিচেই ছিলেন। এবার যেহেতু আমাদের চাইল্ড সিলেক্টর ইউজ করতে হবে, সেই কারণে আমি ফার্স্টে এখানে একটা ডিভ রাখছি। এটা একটু আলাদা হবে দেখতে, তো সেটাই, সেই জন্য এটা ধরুন বাবা। আর তার পাশে ধরুন দাদুর আরেকজন ছেলে আছেন, তিনি হলেন ধরুন আমার জেঠু। লেটস ওয়ার্ক উইথ দ্যাট। তো এখানে লিখবো আমি জেঠু, এবং ধরুন তারও আর একটা ছেলে আছে, তো সেটাকে রাখবো আমি ধরুন কাকা। তো আমি এটাকে একটু উপরে তুলবো, তুলে আমি এখানে লিখবো কাকা। কাকা, বাবা, জেঠু, মানে তিন, মানে দাদুর তিনটে ছেলে। এটা ফার্স্ট কাকা, তারপর বাবা, তারপর জেঠু। মানে হায়ারার্কিটা আপনারা বুঝবেন যে একটা মানুষের তিনটে ছেলে। এটা ফার্স্ট আমাদের আসছেন আমাদের কাকা, নেক্সট আসছেন আমাদের বাবা, তারপর জেঠু। এইভাবে ধরুন একজনের তিনটে ছেলে। এবার তার ভেতর অনেকে নেস্টিং হয়ে রয়েছে। ধরুন এখানে আছে আমাদের কাকার ছেলেরা, তারপর আমি, তারপর ধরুন জেঠুর যিনি আছেন, মানে জেঠুর যিনি ছেলে তিনি। আমি এটাকে লিখবো কাকার ছেলে, কাকার ছেলে, মাই ব্যাড। ওকে, কাকার ছেলে। নেক্সট আমাদের আমি, অর্থাৎ ইন্দিল। আপনি নিজের নাম দিয়ে বুঝতে পারেন, বেটার বুঝতে পারবেন। লেট মি জাস্ট সেন্টার ইট। ওকে, নেক্সট আমাদের জেঠুর ছেলে, জেঠুর ছেলে। এটা গেল আমাদের আর একটা জেনারেশন, যেটা কাকার, নেক্সট বাবার, তারপর জেঠু। এটা বুঝতে আশা করি কারো কোনো অসুবিধা নেই। মানে দাদু আমাদের যিনি সবার উপরে আছেন, তার তিনটে ছেলে। কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন। সিম্পলি ভাবে আমি একটা হায়ারার্কি দেখিয়েছি যে কোনো ফ্যামিলির ভেতর কিভাবে এটা চলে। একবার বলবেন যে কাকা জেঠা এইগুলো বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়েছে কিনা, তাহলে আমি কোডের ভেতর আসবো যে এটা কিভাবে রেপ্লিকেট করা হয়। ফুল ক্লিয়ার স্যার? নো প্রবলেম, ওয়ান মোর টাইম স্যার। ওকে, আমি দেখাচ্ছি চাইল্ড সিলেক্টর, তো সেই জন্যই আমি দেখাবো। তো চলো আরেকবার আমি ক্লিয়ার করে দিই চাইল্ড সিলেক্টর আমাদের কিভাবে কাজ করে। যারা স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন, আমি ফার্স্টে কালকের মতো দাদু যে ডিপটা ছিল, এবার তার ক্ষেত্রে আমি কি করেছি, মানে ফার্স্ট আমাদের ছিল দাদু, তারপর ছিল আমাদের বাবা, তারপর আমি। মানে আমাদের একটা স্ট্রেট লাইনে আমাদের হায়ারার্কি চলছিল, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে, মানে কিছুটা এইভাবে আমাদের স্ট্রেট লাইনে আমাদের হায়ারার্কি চলছিল। কিন্তু এবার ধরুন আমার দাদু তিনটে ছেলে, সেটা ফার্স্ট আমাদের কাকা, তারপর আছেন আমাদের বাবা, তারপর জেঠু। হতেই পারে, অবাক হওয়ার কিছুই নেই। নেক্সট
তাদেরও এক একটা করে ছেলে আছে। এটা হলো কাকার ছেলে, এটা আমি এবং জেঠুর ছেলে। এটা সিম্পল ভাবে মানে আমরা একটা হায়ারার্কি দেখিয়েছি, অর্থাৎ ফার্স্ট দাদু, তারপর তাদের 3টে ছেলে এবং তারপর তাদের প্রত্যেকের একটা করে ছেলে। দাদুর সাথে দেখবেন কাকা, বাবা, জেঠু 3টেই লিঙ্ক, অর্থাৎ দাদু আমাদের একজনই প্যারেন্ট যাদের 3টেই ছেলে, মানে তার সাথে 3টে লিঙ্ক, মানে দাদুর 3টে ছেলেকেই আমরা একবারে চিনতে পারছি, অর্থাৎ তারা দাদুর ছেলে হিসেবে। এটা হলো আমাদের একটা হায়ারার্কি। এটাকে বোঝাতে মানে সিম্পল ভাবে আমি একটা ফ্যামিলি ট্রি দেখিয়েছি, অর্থাৎ দাদু 3টে ছেলে, কাকা, বাবা, জেঠু, তাদের এটা হলো আমাদের মানে বলতে পারেন একটা হায়ারার্কি, যেমনটা আমরা গতকাল দেখেছিলাম। এবার আমাদের এমন তো সিচুয়েশন আসতেই পারে যেখানে আমাদের প্রথম যে ডিফটা আছে, অর্থাৎ দাদু ডিফ যেটা আছে, তার নিচে যে কটা চিলড্রেন আছে, অর্থাৎ দাদুর যে কটা চাইল্ড অর্থাৎ সন্তান আছে, তাদেরকে ধরুন আমরা একবারে আমরা কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি, অর্থাৎ আমরা চাই যে দাদুর যে প্রত্যেকটা লেট মি জাস্ট ওকে, এবার দাদুর যে প্রত্যেকের মানে দাদুর যে 3টে ছেলে আছে তাদের প্রত্যেককে আমরা একটা কালার দেবো। ধরুন কাকার এটা, বাবার এটা, এটা, মানে 3জনকে আমরা সেম একটা কালার প্রোভাইড করতে চাই। দাদুর সাথে যেহেতু এটা লিঙ্ক, তো আমরা সেটাকে চাইল্ড সিলেক্টর দিয়ে কিভাবে করব, এবার সেটাই আমি আসবো। এবার বলবেন যাদের প্রবলেম ছিল চাইল্ড সিলেক্টরের মানে হায়ারার্কিটা যারা বুঝতে পেরেছেন, যারা বুঝতে পারেননি তাহলে আমি দেখাবো নেক্সট যে আমরা কোডে কিভাবে ওটাকে রেপ্লিকেট করব। ব্যাপারটা অনেকটা মাল্টি লেভেল এবং হাইব্রিড ইনহেরিটেন্সের মতো। হ্যাঁ স্যার, আপনি ওভাবে বুঝতেও পারেন, কোনো অসুবিধা নেই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয়তো আপনি করে রেখেছেন, তো ভেরি গুড স্যার। তো যাদের প্রবলেম ছিল তারা হয়তো বুঝে গেছেন। এবার তাহলে এগিয়ে যাওয়া যাক। কোডে আমরা এটাকে কিভাবে রেপ্লিকেট করব, অর্থাৎ দাদু তার ছেলে অর্থাৎ 3টে ছেলেকে আমরা কিভাবে রেপ্লিকেট করব এটা এবার আমরা দেখব। এক্ষেত্রে আমরা একটা নতুন ট্যাগ দেখতে পারি, সেটা হচ্ছে স্প্যান বলে একটা ট্যাগ। সেটাকে ভাবুন একটা ডিফ ট্যাগ, কিন্তু সেটার একটা পারপাস আছে, কিন্তু সেটা আমরা এখন দেখব না। তো স্প্যান বলে ট্যাগটা আগে লিখবো না, আমরা লিখবো প্রথমে ডিভ, যেটা হলো আমাদের দাদু। এটাকে একটা আইডি দিই, মানে এটাকে একটা আইডি প্রোভাইড করি, চলুন দাদু। তারপর আমাদের এর ভেতর 3টে ছেলে থাকবে। ছেলেগুলোকে স্প্যান দিয়ে কেন দেখাচ্ছি, কারণ তাহলে আমাদের ডিস্টিংগুইশ অর্থাৎ আলাদা আলাদা করতে সুবিধা হবে, যে 3টে দাদুর সাথে এই 3টে ছেলে। সেই কারণে আমরা একটা স্প্যান নেব, এটাকে ধরুন একটা আইডি প্রোভাইড করব, এটা হলো ধরুন কাকা। এরকমই আমাদের এটা থাকবে, যেটা বাবা বলে যে ডিপটা ছিল, অর্থাৎ এখানে স্প্যান বলে একটা ট্যাগ, স্প্যান SPAN লিখে আপনারা যদি এন্টার প্রেস করেন তাহলে স্প্যান বলে একটা ট্যাগ চলে আসবে। এটা ভাবুন একটা ডিফ ট্যাগেরই মতো, মানে ডিফ ট্যাগের যা কাজ এরও সেমই কাজ, অর্থাৎ এও একটা র্যাপার ট্যাগ হিসেবে ইউজ হয়। এইটুকু জেনে রাখলে আপনাদের হয়ে যাবে। পরে যখন আমরা ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট পড়বো তখন আমরা বুঝতে পারবো যে দুটোর মধ্যে আসল ডিফারেন্সটা কোথায়। কিন্তু যেহেতু 3টে স্প্যান, ভাবুন যে ডিভ যে দাদু বলে যে ডিভ, তার 3টে স্প্যানই তার নিজের ছেলে, এই জন্য স্প্যান দিয়ে দেখাচ্ছি। নেক্সট আমাদের জেটু গেল। এবার স্প্যানের ভেতর ধরুন আমাদের আরো ডেটা আছে, তো আমি স্প্যানের একটা নাম দেব, সেটা দেবো ধরুন এটা কাকা। তারপর এটা বাবা এবং এর ভেতর যে জেঠু ছিল এটা জেঠু। সেভ করি, দেখি আসে কিনা। দেখবো আমাদের 3টেই আসছে। ফার্স্টে আমাদের ফার্স্ট স্প্যান যেটা, এটা কাকা, তারপর এটা বাবা, তারপর এটা জেঠু। এবার আমাদের আরো নেস্টিং আমাদের করতে হবে, যেহেতু আমাদের পেইন্টের ভেতর আমরা দেখলাম যে কাকা জ্যাঠারও ছেলে ছিল, অর্থাৎ কাকার একটা কাকা ছেলে আছে এই ক্ষেত্রে আমরা দেখছি, তারপর বাবার আমি, নেক্সট জেঠুরও একটা আছে। সেরকম করেই আমাদের আরো নেস্টিং কিছুটা করতে হবে। সেটার জন্য আমরা কি করব, আমরা যে এটা কাকা লিখলাম স্প্যানের ভেতর, মনে রাখবেন এই স্প্যান ট্যাগের ভেতরই আমরা আর একটা স্প্যান ট্যাগও দেবো, মানে এক্ষেত্রে আমি দেবো স্প্যান। স্প্যান লিখে এর একটা আইডি প্রোভাইড করব, এটা হলো কাকার ছেলে, অর্থাৎ কাকার কাকার ড্যাশ দিয়ে ছেলে। এর ভেতর আমি একটা ডেটা দেবো, সেটা হলো ধরুন কাকার ছেলে। এবং সেম আমি এটাও করব আমার যে নেক্সট স্প্যান গুলো ছিল, অর্থাৎ বাবার ক্ষেত্রেও আমি সেটাই করব। এখানে আমি দেবো ধরুন আমার নাম, অর্থাৎ তার যে সন্তান তার নাম। এক্ষেত্রে আমি দেবো এটা আমি, অর্থাৎ ধরুন আমার নামই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা নিজের নাম দিয়ে ট্রাই করবেন।
জেঠুর ক্ষেত্রে আমরা সেম কাজই করব, অর্থাৎ এটাকেও আমরা একটা স্প্যান দেব, অর্থাৎ জেঠুর যে ছেলে তার সেটা তার ভিতরে থাকবে, অর্থাৎ এইভাবে আমরা নেস্টিং করছি। এটা হলো জেঠুর ছেলে, এটাকেও দেবো একটু নাম, এটা হবে জেঠুর ছেলে। দেখতে অনেকটা ভিজিমিজি লাগবে, অর্থাৎ এটা কোনো স্ট্রাকচার নেই। এটাকে আমরা এবার বুঝবো যে স্ট্রাকচারটা কি করে বোঝাবো। এইটুকু যারা করতে পেরেছেন তারা একবার আমাকে বলবেন, কোডটা একবার খুলে রাখছি আমি, কোডটা একবার দেখবেন, দেখে আমাকে জানাবেন যে এইটুকু নেস্টিং আপনারা করতে পেরেছেন কিনা। সিমিলার ভাবে আমরা করলাম কি, ফার্স্টে দাদু রাখলাম, দাদুর ভেতর পুরোটাকে রাখবেন মনে করে, মানে দাদু ডিপটা এখানে শেষ, এর ভেতরেই আমাদের সবকিছু আছে। সবাই একবার ট্রাই করুন। কাকা মানে দাদুর যে ছেলে ফার্স্ট, সে হলো কাকা, তারপর বাবা, তারপর আমাদের জেঠু, তারপর তার ভেতর কাকার ছেলে, তার ভেতর আমি, তার ভেতর জেঠুর ছেলে, এইভাবে আমাদের আছে। কোডটা ডান দিকে খুলুন রাখুন। ওকে স্যার, আপনার জন্য তাই হোক। দেখবেন মানে যার যে ছেলে তার আন্ডারে আমি সেটাকে রেখেছি, সিম্পল। স্প্যান ট্যাগটাকে একবার দেখবেন কিভাবে আমরা লিখি। এটাকে যেহেতু আমরা চিলড্রেন হিসেবে দেখছি সেই কারণে আমি স্প্যান রেখেছি। এটার কাজ ডিভের মতনই, মানে ডিভ যা কাজ করে এরও সেটাই কাজ, সেটা হলো আমাদের র্যাপার হিসেবে। একটা লাইন বারবার পেস্ট করতে হয় কি করে স্যার? স্যার আপনি করুন শিফট শিফট চেপে অল্ট চেপে তারপর ডাউন অ্যারো দিয়ে যদি আপনি করেন তাহলে আপনাদের ওটা রেপ্লিকেট হয়ে যাবে। শিফট অল্ট ডাউন অ্যারো। ওকে, যদি নেক্সটিং আপনারা করে যেতে মানে করে থেকে মানে করতে পারেন তাহলে আমরা এগিয়ে যাব সিএসএস এর দিকে এবার, যে আমরা কিভাবে এটাকে করব। চিনবাবু বলছেন স্যার আমার পিসিতে কাল থেকে পিসি থেকে খারাপ হয়ে গেছে, কিছু প্র্যাকটিস করতে পারছি না, শুধু ফোনে দেখেই যাচ্ছে। স্যার রেপ্লিট ইউজ করুন। রেপ্লিটের কথা আমরা প্রথম থেকেই জানি যে রেপ্লিট বলে একটা অ্যাপ হয়, সেখানে আমরা এইচটিএমএল সিএসএস করতে পারি, তো ওটাকে আপনি পারলে ইউজ করুন, না হলে আপনার পিসি যতদিন ঠিক হচ্ছে ততদিন আপনি ওয়েট করুন, তাহলেও হবে। ঋষিবাবু বলছেন স্যার একবার বোঝান প্লিজ। কোনটুকু বোঝাবো স্যার বলুন। অমলেন্দু কোলে বলছেন দাদুর পর বাবা। না স্যার, এটা আমরা এইভাবে করবো না, তো সেই কারণে আপনি এটা করেছেন খুব ভালো, কিন্তু চাইল্ড আমরা ওইভাবে সিলেক্ট করবো না, সেটাই আমি এবার দেখাবো। ঋষিবাবু বলছেন স্যার স্যার একবার বোঝান স্যার। ওকে, স্প্যান ট্যাগ বুঝতে যাচ্ছেন। ওকে, স্প্যান ট্যাগের কাজ একটাই, সেটা ডিভের যা কাজ সেম, মানে এটাকে আমরা র্যাপার হিসেবে ইউজ করব। মানে এটা আমরা র্যাপার যে জন্যই ইউজ করছি, অর্থাৎ ডিভকে আমরা যেমন চিনতে পেরেছিলাম একটা র্যাপার ট্যাগ হিসেবে, মানে ডিভের ভেতর আমরা বিভিন্ন রকমের ট্যাগ লিখতে পারি, তেমনই স্প্যানও আমাদের সেম কাজ করে। এটা আমাদের ইনলাইন এলিমেন্ট, অর্থাৎ এটাকে আমি এখন বোঝালে আপনি বুঝতে পারবেন, অনেকে কনফিউজ হয়ে যাবে, সেই কারণে আমি বোঝাচ্ছি না। সিম্পলি ভাবুন এটা একটা ডিভ ট্যাগই, কিন্তু আমরা যেহেতু ছেলেগুলোকে দেখাচ্ছি সেই কারণে আমরা ডিভ লিখছি না, এটাকে আমরা স্প্যান দিয়ে বোঝাচ্ছি যাতে আমাদের ডিস্টিংগুইশ করতে সুবিধা হয়। এটার এইটাই কাজ। রত্নবাবু বলছেন সব গুলিয়ে গেছে স্যার, সামনে আরো আছে, ক্লিয়ারলি বুঝুন আমরা কি করতে চাইছি। একবার দেখবেন পেইন্টে আমার ফার্স্ট দাদু, তার তিনটে ছেলে, যেমনটা আমরা এখানে দেখছি, মানে আমার দাদু তার ভেতর তিনটে ছেলে আছে দেখবেন, এই স্প্যান এবং আরে এই স্প্যান এবং তারপর যে স্প্যান গুলি আছে দাদু জেঠু বলে, মানে সরি কাকা বাবা জেঠু বলে, এগুলো দাদুর ছেলে, এবং কাকার যে ছেলে তা আমি তাকে তার মধ্যেই রেখেছি। অর্থাৎ এখানে দেখবেন এই এমডিএনটা খুব জ্বালাচ্ছে আমাকে আজকে, ছোট স্ক্রিনে সুবিধা একটু মানে অসুবিধাই হয়। তো তো যিনি যে বুঝতে পারছিলেন না যে কাকার যে ছেলে তাকে আমি এখানেই রেখেছি, তারপর বাবার যে ছেলে তাকে আমি এখানে রেখেছি, তারপর জেঠুর যে ছেলে তাকে আমরা এখানে রেখেছি। অর্থাৎ দাদুর যে টোটাল তিনটে ছেলে, তারা এটা 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 এন্ডিং ট্যাগ গুলো একবার দেখবেন, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যে কোন ট্যাগের কোন জায়গায় এন্ড, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন ট্যাগ কিভাবে কাজ করছে। ক্লিয়ার? তাহলে এবারে আমরা এগিয়ে যাবো স্টাইলিং এর দিকে, অর্থাৎ কিভাবে আমরা চিলড্রেন গুলোকে একবারে সিলেক্ট করবো। এখানে আমাদের চিলড্রেন কারা? তারা হলেন আমাদের কাকা বাবা জেঠু। অর্থাৎ আমরা দেখবো আমাদের এক লাইনে কিভাবে আমরা কাকা বাবা জেঠুকে কালার করতে পারি, সেটাকে আমরা দেখবো। তো তার আগে আমি বলবো একটা কাজ করতে, সেটা হলো আমাদের যে স্প্যান ট্যাগ আমরা লিখলাম সেটা একটা নিজের থেকে একটা কালার অ্যাড করুন, মানে টেক্সট কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার একটা সিলেক্ট করুন। তো আমি করবো কি, আমি লিখবো স্প্যান, মানে আমি এলিমেন্ট সিলেক্টর ইউজ করছি। এক্ষেত্রে আমরা স্প্যান ট্যাগ যেহেতু টার্গেট করছি সেই কারণে আমি স্প্যান রাখছি। স্প্যান সিলেক্ট করে একবার এটাকে টোটালটাকে একটা কালার দিন। এক্ষেত্রে আমি ধরুন রাখছি রেড। রাখার সাথে আমরা কি দেখবো, আমাদের কোডের ভেতর আমাদের যে টোটাল যে স্প্যান ট্যাগ গুলি ছিল তারা একটা কালার পেয়ে গেছে, অর্থাৎ টোটাল যে স্প্যান যে ট্যাগ সব কটা ট্যাগ আমাদের কালার হয়ে গেছে, ইনক্লুডিং কাকা জ্যাঠার ছেলেও। তাহলে বলবেন চাইল্ড সিলেক্টর এবার আমাদের কিভাবে করব। চাইল্ড সিলেক্টর করার জন্য আমাদের সিম্পলি আসতে হবে যে দাদু বলে যে ডিফটাকে আমরা লিখেছি,
অর্থাৎ এক্ষেত্রে আমরা আইডি সিলেক্টর ইউজ করবো না, এক্ষেত্রে আমরা এলিমেন্ট সিলেক্টর দিয়েই বুঝবো, তাহলে বেশি ভালো ক্লিয়ার হবে। তো দাদু যে ডিভ, তার নিচে যে বাবা কাকা জেঠু আছেন, তাদের একবারে সিলেক্ট করতে গেলে আমরা কি করতে পারি, আমরা ইউজ করতে পারি নতুন ধরনের একটা সিলেক্টর, সেটা হলো আমাদের চাইল্ড সিলেক্টর। এটাকে আমরা কিভাবে করব? এক্ষেত্রে আমি লিখছি ডিভ, মানে আমাদের দাদু যে যিনি আছেন তিনি একটা ডিভ ট্যাগ। তো আমি ডিভ এলিমেন্ট সিলেক্টর ইউজ করছি, সেভাবে আপনারা করুন। ডিভ ট্যাগ কে সিলেক্ট করার পর একটা গ্রেটার দ্যান চিহ্ন দেবেন সবাই, তারপর লিখবো স্প্যান, মানে ডিভের যে ডাইরেক্ট চাইল্ড গুলো আছে, ডাইরেক্ট চাইল্ড কারা? ডাইরেক্ট চাইল্ড হলো আমাদের যে বাবা জেঠু কাকা ছিলেন তারা, মানে দাদু যিনি আছেন তার ডাইরেক্ট চাইল্ড কারা? তারা হলেন কাকা বাবা জেঠু, এনারা। তো এনাদের যদি আমার সিলেক্ট করতে হয় একবারে, তো আমরা সেই কারণে ইউজ করব চাইল্ড সিলেক্টর। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্রেটার দ্যান চিহ্ন, অর্থাৎ যে দাদু ডিভটা আছে এটাকে ভাবুন দাদু ডিভ, যেমনটা আমরা এখানে দেখছি দাদু ডিভ। তার ভেতর আমাদের যে ডাইরেক্ট চাইল্ড গুলো আছে, এক্ষেত্রে আমাদের কি আছে? এক্ষেত্রে আমাদের আছে কাকা বাবা জেঠু। ডাইরেক্ট চাইল্ড কাদের বলবো আমরা? যারা দাদুর সাথে ডাইরেক্টলি লিঙ্কড, অর্থাৎ এক্ষেত্রে কাকা বাবা জেঠু, এদের যে ছেলেগুলো এরা তাদের সাথে লিঙ্কড, অর্থাৎ আমার প্যারেন্ট কে, আমার বাবা, কাকার ছেলের প্যারেন্ট কে, সেটা হলো ডাইরেক্টলি যদি আমি বোঝাই সেটা হলো আমাদের কাকা। তো দাদুর যারা ডাইরেক্ট চাইল্ড, অর্থাৎ আমি এইভাবে বোঝাই, দাদুর যিনি ডাইরেক্ট চাইল্ড তিনি হলেন কাকা, তারপরে আছেন আমাদের যে বাবা, তারপর আমাদের জেঠু। এরা হলেন আমাদের দাদু যে ডিভ তার ডাইরেক্ট চাইল্ড, অর্থাৎ এনারা ডাইরেক্টলি দাদুর সাথে লিঙ্ক, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি কাকা বাবা জেঠুর দেখবেন তিনটে অ্যারোই এক জায়গায় গিয়ে মিশছে, অর্থাৎ দাদুতে। এটাই হলো আমাদের চাইল্ড সিলেক্টরের মেন পারপাস, অর্থাৎ আমরা কোনো প্যারেন্টকে ডাইরেক্টলি সিলেক্ট করতে, মানে কোনো চাইল্ডকে আমরা ডাইরেক্টলি সিলেক্ট করতে পারি, আমাদের বারবার করে আইডি অথবা ক্লাস ইউজ করার দরকার নেই। এবার আমরা এটাকে যদি ডিস্টিংগুইশড ওয়েতে দেখতে চাই যে কোথায় আমাদের ডিফারেন্সটা আসছে, সেই তার জন্য আমরা করব কি, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ধরুন ইয়েলো। সেভ করি। সেভ করার সাথেই আপনারা দেখবেন যে টোটাল যে স্প্যান ছিল, অর্থাৎ প্রত্যেকটা স্প্যানকে আমরা কি কালার দিয়েছিলাম, সেটা ছিল আমাদের রেড। মানে আমি যদি এটাকে আপাতত কমেন্ট আউট করি, আমরা দেখবো যে প্রত্যেকটা স্প্যান এখানে, যে কাকা কাকার ছেলে, বাবা, আমি, তারপর জেঠু জেঠুর ছেলে, প্রত্যেকে একটা স্প্যান ট্যাগ। আমি যখন একটা এলিমেন্ট সিলেক্টর ইউজ, ততগুলো কালার হয়ে গেল যেটা রেড, অর্থাৎ এখানে দেখবেন এগুলো। এবার আমি চাই কাকা বাবা এবং জেঠু তিনটে স্প্যান ট্যাগ, এখানে আমি স্প্যানই বলবো, তো তিনটে যারা স্প্যান ট্যাগ আছেন তাদের আমি একটা সিঙ্গেল কালার প্রোভাইড করতে চাই। সেটা আমরা কিভাবে করব? আমরা একটা চাইল্ড সিলেক্টর ইউজ করবো, অর্থাৎ ডিভের পর আমরা গ্রেটার দ্যান দিয়ে যদি স্প্যান লিখি, অর্থাৎ এখানে ডিভ যে দাদু ট্যাগ আছে তার ভেতর ডাইরেক্ট চাইল্ড যারা আছেন তারাই তার চাইল্ড, অর্থাৎ ডাইরেক্ট চাইল্ড যারা, তারা এখানে সিলেক্ট হয়ে যাবেন। অর্থাৎ গ্রেটার দ্যান দিয়ে যদি আমরা স্প্যান লিখি, ডাইরেক্ট চাইল্ড কারা? কাকা বাবা জেঠু। যদি আমি কোডটাকে সেভ করি, দেখব কাকা বাবা এবং জেঠুই সিলেক্ট হয়ে তার ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো হয়েছে। সবাই ট্রাই করবেন। আমাদের যে কাকা বাবা এবং জেঠু ছিলেন তারা একমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়েছেন ইয়েলো, কারণ এরা দাদু ডিভ যেটা আছে তার ডাইরেক্ট চাইল্ড, অর্থাৎ এর সাথে কাকা বাবা জেঠু একসাথে দাদু প্যারেন্টের সাথে, অর্থাৎ তাদের বাবার সাথে লিঙ্কড, মানে তিনজনের অ্যারোই একটা স্থানে গিয়েই থামছে, সেটা হলো আমাদের দাদু যে ডিভ সেটাই। এই কারণেই আমরা এটাকে চাইল্ড সিলেক্টর বলি, অর্থাৎ কোনো প্যারেন্ট যেটা আমাদের দাদু, তার যে চাইল্ড আছে অর্থাৎ সন্তানেরা আছেন তারা একবারে সিলেক্ট হয়ে যাচ্ছেন। এক্ষেত্রে আমরা দেখছি কাকা বাবা জেঠু তিনটেই আমাদের একসঙ্গে সিলেক্ট হয়ে যাচ্ছে। এই কারণেই এটাকে বলা হয় চাইল্ড সিলেক্টর, অর্থাৎ সন্তানদের আমরা একসাথে সিলেক্ট করি, এটাই আমাদের চাইল্ড সিলেক্টর। অসুবিধা থাকলে বলবেন, না থাকলে কন্টিনিউ করব। স্যার আমরা ডিভের ভিতরে স্প্যানের ভিতরে ডিভ ইউজ করতে পারি, অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে উদাহরণ পারপাসেই আমি দেখাচ্ছি, সেই কারণে আমি এটা রেখেছি। টিএসএসটা দেখান। ওকে মিতাবাবু দেখুন, আমরা সবকটা স্প্যানকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম,
এবং যাতে আমরা প্রত্যেকটাকে একটা আলাদা মানে যে ডাইরেক্ট চাইল্ড আছে তাদের মধ্যে যাতে আমরা ডিস্টিংগুইশ করতে পারি, সেই কারণে আমরা ইয়েলো রেখেছি। এটাকে যদি আপনারা মুছেও দেন তাহলেও কোনো অসুবিধা নেই, শুধু দেখবো যে কাকা বাবা জেঠু আছে তারাই একটা কালার পেয়েছে, যেমনটা আমরা এখানে দেখছি। ডাইরেক্ট চাইল্ড অর্থাৎ এর যে ডাইরেক্ট চাইল্ড আছে তারা এখানে হাইলাইট হয়ে গেল ইয়েলো কালারে। এখানে যদি এটাকে না দেন তাহলে ডিস্টিংগুইশড হবে না, অর্থাৎ এ ভাববে যে টোটালটাই একটা চিলড্রেনের মধ্যে, কিন্তু আমাদের যেহেতু হাইলাইট করতে হবে যে কাকা বাবা জেঠু কারা আছেন তাদের, সেই কারণে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি আলাদা করে দেখিয়েছি। তারপরের গুলো করতে পেরেছি স্যার, হয়েছে। ভেরি গুড ম্যাম, থ্যাংক ইউ। কোডগুলো দেখান, স্ক্রিনশট নেবো। নেই, কোনো অসুবিধা নেই। কাকার ছেলেগুলোকে কিভাবে দেন টার্গেট করবো সিএসএস দিয়ে, তার চাইল্ড ইউজ করুন। মানে এখানে আপনি আর একটা এটা প্রোভাইড করুন, তারপর একটা আইডি প্রোভাইড করুন, যেটা আমাদের আইডি আছে সেটা দিয়ে করতে পারেন। কাকার বাবু ওটাই বললাম স্যার, এটাকে একটা সিলেক্ট করুন করে, যেহেতু ওরা ও ডাইরেক্ট চাইল্ড না সেই কারণে ওইভাবে সিলেক্ট হবে না। ডাইরেক্ট চাইল্ড যারা, অর্থাৎ দাদুর যে ডাইরেক্ট চাইল্ড তাদের সিলেক্ট করতেই আমরা চাইল্ড সিলেক্টর একমাত্র ইউজ করি। সিএসএস এ কমেন্ট আউট করা যায় না? অবশ্যই যায়, কেন যাবে না? এইভাবে সিলেক্ট করুন, কন্ট্রোল চেপে স্ল্যাশ প্রেস করুন তাহলে হয়ে যাবে। এটা হলো আমাদের কমেন্ট আউট। চলুন, হয়ে গেল, মানে আমরা চাইল্ড সিলেক্টরও কমপ্লিট করে নিতে পারলাম। এবার যে অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর আছে এটাকে আমি এখন দেখাবো না, তাহলে চাইল্ড এবং অ্যাডজাসেন্টের মধ্যে আজকে কনফিউশন এত পরিমাণে হয়ে যাবে যে আপনারা নিজেও বুঝতে পারবেন না, কারণ ডিসেন্ডেন্টের সাথে চাইল্ডের বেশিটা ডিফারেন্স নেই, যেহেতু আমরা একটা স্ট্রাকচার ওয়েতে করছি। চাইল্ডের সাথেও অ্যাডজাসেন্টের অতটা ডিফারেন্স নেই, সেই কারণে আমরা ওটাকে করছি না আপাতত। আমরা এটাকে স্কিপ করব, করে আমরা আজকে দেখব মার্জিন এবং প্যাডিং বলে আমাদের একটা টপিক থাকবে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটাকে আমরা আজকে দেখবো যে মার্জিন এবং প্যাডিং কিভাবে কাজ করে। তো অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টটা যখন আমাদের ইস্যু আসবে যে কখন আমাদের করা উচিত, তখন আমি পড়িয়ে দেবো, চিন্তা করবেন না। তো ওটাকে জেনে রাখা ভালো, কিন্তু এখন আমি দেখাবো না একটা কারণে, তাহলে চাইল্ডের সাথে আপনাদের ওটা গুলিয়ে যাবে। তো মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আমরা দুটো নতুন প্রপার্টি শিখবো, সেটা মার্জিন এবং প্যাডিং। সেটা আমাদের কোডে কি কাজ করে সেটাকে আমরা দেখবো। আমি এটুকু কমেন্ট আউট করি, করার পর আমরা চলে আসবো আমাদের কোডের ভেতর। যেটুকু আমরা করলাম সেটুকুকে আমি আউট করে দিই। করে দেওয়ার পর আমি আসবো আমাদের কোডের ভেতর, মার্জিন এবং প্যাডিং কিভাবে কাজ করে সেটাকে দেখাবো। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই দুটো ডিভ ট্যাগ বানান। তো সিম্পল ভাবে দুটো ডিভ বানানোর জন্য আমরা কি করতে পারি, ডিভ ইনটু টু করে আমরা ফার্স্ট যে ডিভ সেটাকে আমরা একটা আইডি দেবো, ধরুন দেবো স্কোয়ার। ওকে, আমি এক্ষেত্রে ধরুন রাখছি ধরুন স্কোয়ার দিয়ে করি। এটা ধরুন আমাদের স্কোয়ার ওয়ান, অর্থাৎ যে আমাদের ফার্স্ট স্কোয়ার, মানে বাক্স, আমরা দুটো বাক্স বানাবো, এটা আমাদের ফার্স্ট স্কোয়ার। তারপর আমাদের নেক্সট আর একটা স্কোয়ার বানাবো আমরা, আইডি কোনদিন সেম হবে না, আগে থেকে বলে দিই, সেই কারণে আমি স্কোয়ার ওয়ান স্কোয়ার টু করে লিখছি। লেখার পর আমরা দুটো স্কোয়ার জেনারেট করব, কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। আমরা সিএসএস এ আসবো, আসার পর আমরা জানি কি করতে হয় আমাদের, স্যার বারবার করে বলবেন না, ওকে স্যার কোনো অসুবিধা নেই। স্কোয়ার ওয়ান আমরা সিলেক্টর ইউজ করলাম, আইডি সিলেক্টর করার পর এখানে লিখলাম আমি উইথ, ধরুন 200 পিক্সেল, হাইট দেবো আমি 200 পিক্সেল, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো ধরুন আচ্ছা চলুন রেডি দিই, দেখতে সুবিধা হবে স্ক্রিনে। দেওয়ার পর আমরা আসবো আমাদের সেকেন্ড ডিভ, যেটা আমাদের হবে স্কোয়ার টু। এসে আমি এটাকে রেপ্লিকেট করব, এটাকে আমি হাইট উইথ সেমই রাখছি, যেহেতু আমাদের এটা একটার ভেতর আর একটা নেই, সেই কারণেই। আমাদের স্কোয়ার ওয়ানটা কেন আসলো না, স্কোয়ার বানানটা আমার মিস্টেক ছিল, অর্থাৎ স্কোয়ার বানানটা আমার ভুল ছিল। সেভ করলে দেখবেন আপনাদের স্ক্রিনে দুটো বড় বড় স্কোয়ারের বাক্স চলে এসেছে। আমি একটু জুম লেভেলটা কমাই, দেখবো দুটো স্কোয়ার বাক্স আমাদের সামনে চলে এসেছে। যারা করতে পেরেছেন একবার বলবেন। দুটো স্কোয়ার আমরা জেনারেট করলাম সিম্পলি দুটো ডিভ লিখে, তারপর সিএসএস এর ভেতর আমরা দুটোকে আইডি সিলেক্টর ইউজ করে সিলেক্ট করে করলাম। মার্জিন বর্ডারের বাইরে স্পেস, প্যাডিং বর্ডারের ভেতরে স্পেস, একদম স্যার, ভেরি গুড, আপনার তো খুবই প্রো। আচ্ছা করতে পেরেছি, ওকে। সিম্পলি আমরা দুটো স্কোয়ার নিলাম, নিয়ে এবার আমরা দেখবো মার্জিন এবং প্যাডিং এর মধ্যে ডিফারেন্সটা কোথায়।
ফার্স্ট আমরা দেখবো মার্জিন প্রপার্টি, অর্থাৎ মার্জিন বলতে আমরা কি বুঝি। আমাদের ধরুন এই স্কোয়ার দুটোর ভেতরে একটা স্পেস দিতে হবে, অর্থাৎ দুটোর মাঝখানে যেন একটুখানি ফাঁকা থাকে। তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা ইউজ করতে পারি মার্জিন। অর্থাৎ মার্জিন বলে আমাদের সিএসএস এর ভেতরে একটা প্রপার্টি হয়, যেটা দিয়ে আমরা কি করি, যেটা দিয়ে আমরা একটা আউটার মার্জিন অর্থাৎ একটা এলিমেন্টের বাইরের সাইডে একটা স্পেস আমরা দিতে পারি। তো সেটাকে আমি রেপ্লিকেট করার চেষ্টা করবো পেইন্টের ভেতর, যে আমরা সেটাকে কিভাবে করি। সিম্পলি আমি পুরোটাকে সিলেক্ট করব, করে ডিলিট। এবার আমরা দেখবো যে মার্জিন কিভাবে কাজ করে। আমাদের কি ছিল, আমরা দুটো ডিভ নিয়েছিলাম, অর্থাৎ একটা স্কোয়ার বাক্স যেটা একে অপরের সাথে কমপ্লিটলি সেটে আছে। এটাকে আমি একবার কপি করে পেস্ট হয় কি ডিভের, আচ্ছা হয় না। তো আমি আর একটা ডিভ আমি চেষ্টা করবো বানিয়ে নেওয়ার। এটাকে আমি সাটিয়ে দেবো এখানে, কাটিয়ে দিই চলুন, ওকে। এবার আমরা চাইছি কি, আমরা চাইছি এটার বাইরের দিকে অর্থাৎ এর যে নিচের অংশটুকু আছে এর দিকে একটা স্পেস আসুক, যাতে আমাদের এই ডিপটা যেন একটু নিচের দিকে সরে আসে। এটা আমরা মার্জিন যখন আস্তে আস্তে এক্সট্রা ইউজ করবো তখন আমরা বুঝতে পারবো মার্জিন বটম, মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন রাইট। অর্থাৎ মার্জিন প্রপার্টি যদি আমরা প্রোভাইড করি কোনো ডিভের উপর, তাহলে আমাদের কি হয়, আমরা মার্জিনের যা ভ্যালু দেব, সে কি করবে, যে ডিভটাকে আমরা সেই ভ্যালুটা দিচ্ছি সে এর বাইরের দিকে কিছুটা ঠেলে দেবে যা এর পাশে থাকবে। এক্ষেত্রে এটাও হবে, দেখবেন যে এর নিচে যেহেতু এই ডিপটা আছে এটাও এর নিচের দিকে ঠেলে আসবে একটুখানি। এর এই পাশে যদি কিছু থাকতো সেটাও এইদিকে চেপে যেত, উপরে কিছু থাকলে সেটাও এদিকেই চেপে যেত। মানে মার্জিন মানে কি, মার্জিন হলো কোনো এলিমেন্টের বাইরের দিকের স্পেস। ভাবুন, কোনো এলিমেন্টকে যদি আমাদের একটু স্পেস দিতে হয় একে অপরের সাথে, আমরা মার্জিন দিয়ে সেটাকে করতে পারি। অর্থাৎ আমরা মার্জিনকে ইউজ করে একটা এলিমেন্টের সাথে আর একটা এলিমেন্টের মাঝখানে একটা স্পেস আমরা প্রোভাইড করতে পারি। সেটাকে আমরা কিভাবে করতে পারি সেটাই আমরা দেখবো। আমরা চলে আসবো আমাদের কোডে। আসার পর আমরা যে কোনো একটা স্কোয়ার বক্সকে চুজ করব, অর্থাৎ স্কোয়ার ওয়ান অথবা স্কোয়ার টু, যেটা আপনার ইচ্ছা। করার পর এখানে আসবো আমি, এসে মার্জিন বলে একটা প্রপার্টি লিখবো, অর্থাৎ MARGIN। মার্জিন লেখার পর আমাদের এখানে একটা ভ্যালু চাইবে, অর্থাৎ এখানে আমরা পিক্সেলে একটা ভ্যালু দেবো, ধরুন 10 পিক্সেল। এটা সবাই করবেন। স্কোয়ার ওয়ান বলে আইডি সিলেক্টর ইউজ করেছি, এর ভেতর গিয়ে আমরা যদি 10 পিক্সেল বলে ভ্যালুটা দিই, সেভ করব, দেখবো আমাদের যে প্রথম যে স্কোয়ার ওয়ানটা ছিল সেটা দেখবেন সাইডেও একটু চেপে গেছে এবং নিচের দিকের থেকে একটু চাপিয়ে দিয়েছে নীলটাকে। অর্থাৎ আমরা এর বাইরের দিকে 10 পিক্সেল ভ্যালু আমরা বাড়িয়ে দিয়েছি, যেখানে আমরা 10 পিক্সেল স্পেস অ্যাড করে ফেলেছি। অর্থাৎ এ যেখানে নর্মালি ছিল তার বাইরের দিকে আমরা 10 পিক্সেল করে চারিদিকে আমরা একটা স্পেস দিয়ে দিয়েছি। যদি আমি মিটে আসি, অর্থাৎ এখানে হয়তো দেখানো পসিবল হবে, চলুন দেখানো যাক। তো আমি এটা করতে পারি, দেখবেন এর এই পাশেও একটু ভ্যালু এসছে, এর নিচের দিকেও একটু ভ্যালু এসছে, এ দেখবেন সাইডে একটু মানে লেফট সাইডে একটু চেপেও গেছে, আবার আবার উপরের দিক থেকেও একটু চেপে গেছে। মানে এর চারি সাইডে আমরা 10 পিক্সেল করে ভ্যালু বাড়িয়ে দিয়েছি, মানে একটা হোয়াইট স্পেস আমরা ক্রিয়েট করে ফেলেছি, যেখানে আমরা দেখবো এটার সাথে এটা একটু অ্যালাইনমেন্টটা বিগড়ে গেছে, অর্থাৎ এটা একটু রাইট সাইডে চেপে গেছে। তো সেটাকে আমরা যদি ঠিক করতে চাই তাহলে আমরা কি করব, আমরা এই মার্জিন প্রপার্টিটাকে এখানে ইউজ করব, মানে আমাদের স্কোয়ার টু যেটা ছিল সেটাকে সেখানেও ইউজ করবো। করার সঙ্গে সঙ্গে দেখবেন দুটোর মধ্যে স্পেসও হয়ে গেছে, আবার দুটো একে অপরের সাথে অ্যালাইনডও ঠিকঠাক ভাবে হয়ে গেছে। মানে মার্জিন দিয়ে আমরা আউটসাইড অর্থাৎ এলিমেন্টের যে বর্ডার, সেই বর্ডার, এখানে আমি বর্ডার দিয়ে দেখাইনি, কিন্তু বর্ডারের যে আউটসাইড যে এরিয়াটা, সেখানে আমরা একটা স্পেস ক্রিয়েট করতে পারি। এটাই আমাদের মার্জিন প্রপার্টির কাজ। মানে আউটসাইডে যে ভ্যালুটা আমরা বাড়াতে চাই সেটা আমরা মার্জিন প্রপার্টি দিয়ে করে থাকি। যদি বুঝে যান বলুন, না বুঝলে আমি রিপিট করব। মার্জিন দিয়ে আমরা কি করি, মার্জিন দিয়ে আমরা সাইডের মানে কোনো এলিমেন্টের বাইরের সাইডে আমরা একটা ভ্যালু প্রোভাইড করে সেটাকে একটা হোয়াইট স্পেসে কনভার্ট করে দিই, অর্থাৎ সেটাকে আমরা একটা স্পেস। এটাই আমাদের মার্জিন প্রপার্টির কাজ। একজন বলছিলেন HTML পেজটা খুলুন, এটার কথা বলছেন কি স্যার, না এটার কথা বলছেন একবার বলবেন। তো আমরা এখানে দুটো ডিভ নিয়েছি আর এখানে সেই দুটো ডিভটাকে আমরা সিলেক্ট করে কালার প্রোভাইড করেছি, এটাই আমাদের মেইন। পাশাপাশি কি করে আনবো ফ্লেক্স বক্স, আমরা এখনো শিখিনি, সেটা আমরা এখন ওই জন্য করবো না। আপনার ডিফটাকে যদি স্প্যানে কনভার্ট করে দেন তাহলে দেখবেন এটা আপনাদের সাইড বাই সাইডে চলে আসবে। ওই জন্য এলিমেন্ট এই সরি ইনলাইন এবং ব্লক লেভেল সিলেক্ট, ব্লক লেভেল এলিমেন্ট আমরা এখনো পড়িনি।
এই কারণে আমরা দেখবো না। স্যার আজ আর না স্যার, ক্লাস আছে। ওকে স্যার, নো প্রবলেম। সিএসএস এর কমেন্ট আউটটা একবার বলুন। সিএসএস এর কমেন্ট আউট স্যার সিম্পলি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল কি প্রেস করে আমাদের স্ল্যাশ মানে ফরওয়ার্ড স্ল্যাশ প্রেস করার সাথে আমাদের ওটা কমেন্ট আউট হয়ে যাবে। রিপিট স্যার, ওকে রিপিট করবো, অসুবিধা নেই। তো সায়নী ম্যাম বলছেন রিপিট করুন, তো আমি সেটাই করব। তো আমরা কি করলাম এতক্ষণ? আমরা করলাম আমাদের এইচটিএমএল এর ভেতরে এসে আমরা দুটো ডিভ নিলাম, যেখানে আমরা একটাকে নাম দিলাম স্কোয়ার 1, একটাকে স্কোয়ার 2। এটা আমরা আইডি প্রোভাইড করেছি। আইডি প্রোভাইড করার সাথেই আমাদের দেখবো আমরা এখানে সেটাকে সিলেক্ট করে আমরা একটা স্কোয়ার বক্স এটাকে কনভার্ট করেছি, মানে 200 পিক্সেলের উইথ, 200 পিক্সেলের হাইট, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার। এবং ভাবুন এখানে মার্জিন প্রপার্টিটা আপাতত নেই, মানে আমরা এখানে মার্জিন এখনো প্রোভাইড করিনি। এটা কেন করিনি এবার বুঝবো। আমরা যদি আমাদের আউটপুটে যাই, দেখবো দুটো ডিভ আমাদের সামনে চলে আসবে, কিন্তু তাদের মাঝখানে কোনো স্পেস নেই। মানে দুটো ডিভের মাঝখানে দেখবেন, আমি জুম করেও দেখাবো, দেখবেন লাল এবং নীলের মাঝখানে কোনো স্পেস নেই, মানে দুটো একে অপরের সাথে সেটে আছে। কেন সেটে আছে? কারণ তাদের মাঝখানে কোনো মানে ফাঁকা স্থান নেই যেখানে তারা একে অপরের সাথে একটু স্পেস দিতে পারে। সেটাকে আমরা রেপ্লিকেট কি দিয়ে করি? সেটা আমরা করি মার্জিন প্রপার্টি দিয়ে। অর্থাৎ আমরা যদি কোনো এলিমেন্ট, এখানে এটাকে ধরবো লাল কালারের এই এলিমেন্টটার সাথে নীল কালারের এলিমেন্টের মাঝখানে যদি কোনো স্পেস আমরা প্রোভাইড করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করবো মার্জিন প্রপার্টি। একবার মার্জিন লিখবেন, লিখে একটা ভ্যালু দেবেন, এক্ষেত্রে আমি রাখছি 10 পিক্সেল। রাখার সাথেই দেখবেন স্কোয়ার 1 অর্থাৎ আমাদের লাল কালারের যে স্কোয়ারটা, এটার একটা মার্জিন চলে এসেছে। অর্থাৎ এর বাইরে আমরা খালি চোখে দেখতে পারবো না, কিন্তু এর বাইরে 10 পিক্সেল, উপরে 10 পিক্সেল, লেফটে 10 পিক্সেল এবং নিচের দিকে 10 পিক্সেলের একটা স্পেস আমরা তৈরি করে ফেলেছি। এটাই হলো মার্জিন প্রপার্টির মেন কাজ, অর্থাৎ আউটসাইডে আমরা একটা স্পেস দিতে পারি। এটাকেই আমরা একটা স্কোয়ার ব্লু বক্সে দেবো, মানে যে আমাদের সেকেন্ড বক্স সেটাই দেবো। দিলে দেখবেন এও একটা মার্জিন নিয়ে নেবে, নেওয়ার সাথেই দেখবো দুটো একে অপরের সাথে সমান হয়ে গেছে। মানে এটা দেখবেন আর রাইট সাইড মানে লেফট সাইডে বেশিটা চেপে নেই, এও এটার সাথে 10 পিক্সেলের ভ্যালু নিয়ে নিয়েছে এবং এদের মাঝখানে একটা ভ্যালুও চলে এসেছে, মানে একটা স্পেসও চলে এসেছে। এটাই মার্জিন প্রপার্টির মেন কাজ। আর এবার আমরা একটা প্রপার্টি দেখে আজকের ক্লাসটা আমি শেষ করবো। আজকে আমাদের কারিকুলামের মধ্যে এটাই ছিল, মার্জিন এবং প্যাডিং। সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমরা এই ডিভের ভেতর আমরা একটা, ধরুন একটা পি ট্যাগ অথবা এইচ ট্যাগ নেব, যাই হোক একটা পি ট্যাগই নিচ্ছি। এখানে গিয়ে আমি লরেম লিখে 10 লিখবো। আপনারা সবাই করবেন, ডিভের ভেতর গিয়ে একটা পি ট্যাগ নেবেন, নিয়ে সেখানে একটা ডামি টেক্সট জেনারেট করুন। আমি এক্ষেত্রে আমি একটা আরেকটা পি ট্যাগ নিয়ে এখানে লরেম 10 অথবা 20 যা খুশি আপনারা দিন। দিলে দেখবেন এর ভেতর একটা টেক্সট চলে এসছে, মানে ডিভের ভেতর নিজের নিজের টেক্সট এখানে চলে এসছে। এবার প্যাডিং এর কাজ কি হতে পারে আপনাদের মনে কোয়েশ্চেন আসবে। মার্জিন যেহেতু আমাদের আউটসাইডে বর্ডার প্রোভাইড করে, অর্থাৎ আমরা যেমন এখানে দেখলাম আউটসাইডে আমরা যেহেতু বর্ডার প্রোভাইড করছি কি দিয়ে? মার্জিন প্রপার্টি দিয়ে। এবার দেখবেন আপনারা নিজের কোডে এসে দেখবেন আউটপুটে এই লরেম ইপসাম টেক্সটটা, এই যে নেক্সট মানে এর যে সাইড আছে এর সাথে অনেকটা সেটে রয়েছে, মানে পুরোটাই সেটে আছে। মানে আমরা যদি চাই যে এই টেক্সটটা একটু স্পেস নিয়ে এর ভেতর আসবে, এটা আমরা করব কি দিয়ে? প্যাডিং প্রপার্টি দিয়ে। অর্থাৎ মার্জিন আমাদের আউটসাইড স্পেসিং, প্যাডিং আমাদের ইনসাইড স্পেসিং। মানে আমরা যদি কোনো ভেতরের এলিমেন্টকে প্যাডিং দিয়ে একটা স্পেস প্রোভাইড করতে পারি, অর্থাৎ আমরা যেমন বাইরের দিকে মার্জিন দিয়ে স্পেস দিলাম, তেমনই প্যাডিং দিয়ে আমরা এই ডিভের ভেতরের দিকে স্পেস দিতে পারি। কেমন? সেটা আমি একবার পেইন্টে গিয়ে দেখিয়ে দিই। আমরা যেমন মার্জিন দিয়ে ভেতরে বাইরের দিকে স্পেস দিলাম, তেমনই প্যাডিং দিয়ে আমাদের ভেতরে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলোকে আমরা প্যাডিং দিয়ে স্পেস করতে পারবো। এটা কিভাবে করব? সিম্পল, আমাদের যে প্যাডিং প্রপার্টিটা আছে সেটা দিয়ে। কিভাবে হবে? আমাদের ফার্স্ট যে ডিভটা আছে সেখানে গিয়ে চলুন দেওয়া যাক প্যাডিং 10 পিক্সেল, PADDING প্যাডিং, সেভ করব। আমরা দেখব আমাদের প্যাডিং দেওয়ার সাথেই আমাদের ডিভটা একটু বড় হয়ে গেছে এবং তার মধ্যেখানে একটু স্পেস দিয়ে আমাদের লরেম ইপসাম যে টেক্সটটা ছিল সেটা একটু স্পেস দিয়ে নিজে একটু স্পেস নিয়ে নিয়েছে। অর্থাৎ আমরা লরেম ইপসামটিকে বললাম যে তুই একটু সরে বস, মানে ডিভের ভেতর যে সেটে ছিল সেটাকে আমরা বললাম তুই দেওয়ালের থেকে একটু সরে গিয়ে একটু নিজের জায়গা নিয়ে নে। সেই জন্য আমরা প্যাডিং প্রপার্টি ইউজ করলাম, মানে ইনসাইড দা বক্স আমরা একটা স্পেস দিলাম। এটাই আমরা সেম কাজ করতে পারি আমাদের স্কোয়ার 2 যেটা, সেটাতে সেভ করব। দেখবো আমাদের সেম জিনিসই চলে এসেছে। অর্থাৎ ইনসাইড স্পেসিং হলো আমাদের প্যাডিং, আউটসাইড স্পেসিং আমাদের মার্জিন। এটাই হলো মার্জিন এবং প্যাডিং এর মেন ডিফারেন্স। আউটসাইড স্পেসিং কি? মার্জিন। ইনসাইড স্পেসিংটা কি? সেটা হলো আমাদের প্যাডিং।
সিম্পল। আজকে তাহলে এইটুকুই রাখবো। যাদের প্রবলেম বলুন আমাকে, যারা বুঝতে পেরেছেন তারা বলবেন, যারা বুঝতে পারেনি তারাও বলবেন। কোয়ারিতে এবার আসবো, যাদের কি কোয়ারি ছিল সেটা। ঋষিবাবু বলছেন ইনসাইড স্পেস কন্ট্রোল, একদম স্যার, ওটাই আমাদের বোঝানোর ক্ষেত্রে আমরা বলি, মানে ভেতরের দিকে আমরা যদি কোনো স্পেস দিতে চাই সেটাকে আমরা প্যাডিং দিয়ে করতে পারি। অমরেন্দ্রবাবু বলছেন প্যাডিং অটো। প্যাডিং অটো আপনি দিয়ে দেখতে পারেন, আমরা যেহেতু ফোর্সফুলি একটা প্যাডিং দিলাম সেই কারণেই আমরা ওটাকে একটা 10 পিক্সেলের ভ্যালু দিলাম। মিজাবু বলছেন খুব সুন্দর, থ্যাংক ইউ স্যার। এইচটিএমএল কোডটা একটু দেখান। এইচটিএমএল দুটো আমরা সিম্পল দুটো বক্স নিয়েছি, মানে স্কোয়ার 1 স্কোয়ার 2, তার ভেতর আমরা একটা পি ট্যাগ নিয়েছি, এটাই। ফার্স্ট 15 মিনিট একটু রিক্যাপ করান, আমি স্কুটি চালিয়ে আসছিলাম স্যার, আর পসিবল না, আজকে দিনে আমাদের ক্লাস শেষ, কালকে আমি দেখিয়ে দেবো, চিন্তা করবেন না। স্কোয়ার বড় হওয়া বা অনলি একটা সাইডে স্পেস দেওয়া যায় না, হ্যাঁ স্যার দেওয়া যায়। মার্জিন লেফট, প্যাডিং লেফট, মার্জিন রাইট, প্যাডিং রাইট, এরকম আমাদের প্রপার্টি থাকে। কমেন্ট করবো কিভাবে? সিম্পল, সিলেক্ট এবং কন্ট্রোল চেপে স্ল্যাশ, কমেন্ট হয়ে যাবে। Today's class is very interesting. Yes, ma'am, it is very interesting and it is going to be interesting in the future. So please be with me, bear with me. তো আমরা দেখবো ফিউচারে আরো নতুন কিছু। স্যার একটা অনেকটা, এটা অনেকটা সেন্টারের মতো কাজ করছে, সিমিলার না ম্যাম, সিম্পল এটা সেন্টার না। এটাকে আপনি ফোর্সফুলি সেন্টার করাতে পারেন, বাট আমরা সেন্টারের জন্য আমরা এখনো দেখিনি। কারণ এইচটিএমএল সিএসএস এর ভেতর আমাদের একটা খুবই চলিত কথা আছে, সেটা হচ্ছে হাউ টু সেন্টার আ ডিভ। আপনারা সার্চ করতে পারেন গুগলে গিয়ে হাউ টু সেন্টার এ ডিভ, এটা খুবই একটা চলিত কথা, কারণ যারা এইচটিএমএল সিএসএস করে তারা কোনদিন ডিভ সেন্টার করতে পারে না। এটা আমাদের একটা পদ্ধতি আছে, সেই কারণেই আমরা এখনো করিনি, আমরা ফিউচারে গিয়ে ভালোভাবে করবো সেই কারণে। তো যাদের কোয়ারি আছে একবার হ্যান্ড রেজ করুন, কোয়ারিতে এবার আসবো, 9টা অলরেডি বেজে গেছে। আজকে ক্লাস এই পর্যন্তই, যাদের নেক্সট ক্লাস বেরিয়ে যেতে পারেন, অথবা যদি তাদের কোয়ারি থাকে একটুখানি ওয়েট করুন, আমি তাদের কোয়ারিতে এবার আসবো। আউটপুটটা দেখান, দেখে নিন স্যার। লিভ নিলাম স্যার, হ্যাঁ স্যার অসুবিধা নেই, আপনার ক্লাস আছে আমি বুঝতে পারছি, লিভ নিন, কোনো অসুবিধা নেই। তো টিমের কাছে একবার রিকোয়েস্ট করবো, স্যার প্লিজ একবার করে মাইকটা খুলে দেওয়া হোক, আমি এবার কোয়ারিতে আসবো সবার কাছে। তো অমরেন্দ্র বাবু বলছেন থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম স্যার, আপনার জন্যই আমি আছি, কোনো অসুবিধা নেই। তো সবার কি মাইকটা খুলে দেওয়া হোক, আমি এবার সবার কাছে একবার করে আসবো, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অল ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। আর দেখছি রেপ্লিটা প্র্যাকটিস করতে পারি কিনা, হ্যাঁ স্যার করুন, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলুন। স্যার আমার একটা ক্লাস আছে আর একটা প্রবলেমও আছে আমার। বলুন বলুন, অসুবিধা নেই। স্যার বলছিলাম যে মানে ওই যে স্প্যান ট্যাগটা দিয়ে CSS এ করছি, কিন্তু মানে এখানে শুধু মানে ওই ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলোটাই আসছে, কিন্তু মানে ওই যে মানে কাকা বাবা আর জেঠু মানে যেটা মানে হাইলাইট করছিল সেটা কই হচ্ছে না। আপনি কি এইভাবেই লিখেছেন কিনা একবার মেক শিওর করবেন, যে আমরা আমি আগে দেখিয়ে দিই। আমরা দেখবো আমাদের কি ছিল, দাদু ছিল, তারপর আমাদের কাকা ছিলেন, তার মধ্যে কাকার ছেলে, হ্যাঁ স্যার তারপর এইভাবেই আমাদের লিখেছি। বাবা, তার মধ্যে আমি। তাহলে আপনি সিএসএস এ যাবেন, গিয়ে এটা করবেন যে এটা আপনার ঠিকঠাক আছে কিনা। প্রত্যেকটা স্প্যানকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিন, দেওয়ার পর একটা ডিভে মানে আমাদের দাদু যে ট্যাগ, তাকে একটা চাইল্ড সিলেক্টর ইউজ করুন, করার পর আমাদের স্প্যান গুলোকে একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখুন এটা আসে কিনা। হ্যাঁ স্যার সেমই করেছি, কিন্তু স্যার ওরকম প্রবলেম আসছে। স্যার আপনার আউটপুটটা আউটপুটটা এখন দেখানো কি পসিবল হবে অ্যাকচুয়ালি, দাঁড়ান আমি চেষ্টা করছি। আমি তাহলে স্কোয়ার 1 স্কোয়ার 2 কে মুছে দিই। ওকে, জাস্ট গিভ মি আ সেকেন্ড। স্কোয়ার 1 টাকে দিলাম, ওকে। আউটপুটটা দেখে নিন স্যার শানবাবু, এরকম আসার কথা, মানে যারা আমাদের আমার কাকা স্যার শুধু বাবা। আমার স্যার বুঝলাম না স্যার, একবার বলুন, শুনতে পাচ্ছি না। আসছে আমার, না, শোনা যাচ্ছে মানে না কিছু, পুরো একবার বলবেন। পুরো লেখাটাই আমার পুরো লেখাটাই আমার ইয়েলো ব্যাকগ্রাউন্ডে আসছে। পুরো লেখাটাই ইয়েলো ব্যাকগ্রাউন্ড, তাহলে আপনার এখানে স্ট্রাকচারটা ঠিক না, একবার দেখবেন মেক শিওর করে এই জায়গাটা স্ট্রাকচারটা যেন ঠিক থাকে। এইচটিএমএল এর স্ট্রাকচার ঠিক নেই বলে আপনার ওটা আসছে। ওখানে কি স্যার স্পেস দিতে হবে, মানে ওই যেখানে শেষ হচ্ছে?
দেখুন একবার ট্রাই করে, মানে স্পেস দিলে আমি এটা বুঝতে পারবো যে এটা কাকা, তারপর দাদু যে নেক্সট ছেলে সেটা বাবা, তারপর তার নেক্সট ছেলে জেঠু, মানে এটা আমরা নেস্টিং করেছি এইভাবে, সেই জন্য আমি স্পেসটা দিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। স্যার আসছে না স্যার, সেমই হয়ে আছে। ঠিক আছে, কোডটা আমাকে কপি করে পেস্ট করে পাঠান, আমি দেখে নেবো। ওকে স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার। নেক্সট ক্লাস স্যার করছি, লিড একদম করছি। স্যার, একদম একদম মোস্ট ওয়েলকাম। নেক্সট আমাদের আনন্দ মন্ডল, আনন্দবাবু বলবেন। স্যার বলছি প্যাডিং আর মার্জিনটা তো করালেন বুঝলাম, বাট এর হুম, আগে যে এটা করেছেন বুঝতে পেরেছি, বাট ওই টপিকটা একটু আমাকে এই পিডিএফটা দেখান, একটু লিখে নিই আর স্ক্রিনশট মেরে নিই। কোনটা স্যার? ওই চাইল্ড দাদু সিলেক্টর। দাদু কাকা, হ্যাঁ হ্যাঁ ওই এটা এটা চাইল্ড সিলেক্টর না? চাইল্ড সিলেক্টর বলতে ওই দাদু কাকা ওইটা যে বুঝেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এই তো কোডটা দেখে নিন। এক মিনিট। হ্যাঁ এটা আমি ইয়ে করে নিয়েছি এটা। আচ্ছা, তাহলে কোনটা দেখতে পাচ্ছেন স্যার একবার বলুন। এই যে এই পিডিএফটা, এই যে আপনার এটা পিপিটিটা। আচ্ছা, পিপিটি দেখে নিন, এখানে এইটুকুই আছে আমাদের, এটা আমি গতকালকেও দেখিয়েছিলাম যদিও। ওই চাইল্ড সিলেক্টর বলতে এই দাদু কাকা এইগুলো তো, এটা যে বোঝালেন। হ্যাঁ, ডিসেন্ডেন্টও দাদু কাকা ছিল, মানে ওখানে কাকা ছিল না, ওখানে শুধু বাবা এবং তার নেক্সট জেনারেশন অর্থাৎ আমি দিয়ে বুঝিয়েছিলাম, তো কনফিউজ হবেন হ্যাঁ না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে ওই মানে দাদু তার ছেলে, তার ছেলের হ্যাঁ, একজন করে ছেলে আর কি, এটা চাইল্ড সিলেক্টর। হুম। সিলেক্টরটা বলতে কিভাবে মানে একটু আরেকবার একটু রিপিট করে দিলে ভালো হতো তাহলে। বুঝতে পেরেছি, মানে একটু জোরে মানে কনফিউজ হয়ে যাচ্ছে। হবেন স্যার, কিছু করেন, এটা আপনি ট্রাই না করলে বুঝতে পারবেন না। ডিসেন্ডেন্টের ক্ষেত্রে কি হয়, একটা আমাদের সিঙ্গেল ডেটা ফ্লো থাকে, মানে বাবার পর আমি, তারপর আমার ফিউচার জেনারেশন। কিন্তু হ্যাঁ চাইল্ড সিলেক্টরের ক্ষেত্রে আমরা কি দেখছি, মানে দাদুর পর তার তিনটে ছেলে আছে, কাকা, বাবা এবং জেঠু। ওকে, আমরা হ্যাঁ দাদুকে যদি বলি, মানে দাদুর যে ফার্স্ট জেনারেশন, তার যদি ছেলে কারা তিনটে আমাদের কাকা বাবা জেঠু, তাদের তিনটেকেই যদি আমার একবারে কালার দিতে হয়, হ্যাঁ। তাহলে আমরা চাইল্ড সিলেক্টর ইউজ করতে পারি। মানে ডিভ আমাদের দাদু, তার ভেতর যে তার ডাইরেক্ট চাইল্ড আছে, আমরা ডাইরেক্ট চাইল্ড কি দিয়ে বোঝাচ্ছি, এই চিহ্নটা দিয়ে, গ্রেটার দেন দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা এটা এইটা দিয়ে এইটা যদি, হ্যাঁ গ্রেটার দেন দিয়ে যদি আমরা লিখি, তার মানে কি বুঝবে, ডিভের মধ্যে যে ডাইরেক্ট স্প্যান গুলো আছে, এক্ষেত্রে আমার কাকা, বাবা, জেঠু, এরা তিনটেই কালার পেয়ে যাবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এর কাজ। আচ্ছা ঠিক আছে, ওই সিএসএস কোডটা দেখান, একটু স্ক্রিনশট মেরে নিই। ওকে স্যার, স্ক্রিনশট মেরে থ্যাংক ইউ। রাখবেন না স্যার, প্লিজ একবার ট্রাই করবেন, না হলে আপনি বুঝতে পারবেন না, তারপর আমাকে হ্যাঁ দোষ আমি দেবেন আমি ট্রাই করে পড়াতে পারিনি। পাঠিয়ে দেবো, ট্রাই একদম করে স্যার, পাঠিয়ে দেবো। একদম স্যার। নেক্সট আমাদের সুরজিৎ রয়, প্লিজ বলবেন স্যার। হ্যালো স্যার। বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে স্প্যান ট্যাগটার কাজ কি? প্যান ট্যাগটা আমাদের র্যাপার ট্যাগ স্যার, ওটা কাজ অ্যাকচুয়ালি ডিভের মতোই, মানে ওটাকে আমরা র্যাপার হিসেবে ইউজ করি। ওর ভেতরে আমরা অনেক আচ্ছা রকম ট্যাগ ইউজ করতে পারি। বেসিক ডিফারেন্স যদি জিজ্ঞেস করেন, গুগল করলে আপনারা দেখতে পারবেন, ওখানে একটা লেখা আছে যে ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট। ব্লক আচ্ছা লেভেল এলিমেন্ট হচ্ছে আমাদের ডিভ, আর ইনলাইন এলিমেন্ট হচ্ছে আমাদের স্প্যান। এসজি কোচিং বলছেন গুড নাইট স্যার, হ্যাঁ স্যার গুড নাইট, অসুবিধা নেই। তো স্যার। ব্লক আর হ্যাঁ ইনলাইন আমি এখনো পড়াইনি যেহেতু, ওই জন্য আমি দেখাচ্ছিলাম না, কিন্তু আচ্ছা স্প্যানের ক্ষেত্রে আমরা ওটা ইউজ করলাম কারণ ওটা ছেলে হিসেবে আমি দেখাতে চাইছি, মানে ডিভের ভেতর যে স্প্যান গুলো আছে ওগুলো তার হ্যাঁ পরের জেনারেশনের ছেলে পরপর, ওই কারণে। আচ্ছা আচ্ছা, মানে স্যার সাব ডিভিশন করতে আপনি হ্যাঁ স্প্যানটাই হ্যাঁ হয়তো হ্যাঁ, আচ্ছা হ্যাঁ মানে হ্যাঁ ইউজ করতে পারেন। আচ্ছা মানে এটা স্যার মানে ডিভ দিয়েও করতে পারি, ডিভ আইডি ইকুয়াল টু হুম হুম কাকা। হুম, হ্যাঁ হ্যাঁ আচ্ছা করতে পারেন, ঠিক কিন্তু আছে। ব্যাপার হবে কোন জায়গায়, যে আমি যেহেতু এলিমেন্ট সিলেক্টর ইউজ করছি এখানে, হ্যাঁ হ্যাঁ, তখন যে প্রবলেম হয়ে যাবে। তখন সিএসএস। প্রবলেম আসবে, ওই জন্য আমি ওটা ইউজ করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে স্যার। নেক্সট নেহা মন্ডল ম্যাম, প্লিজ বলবেন। স্যার বলছিলাম যে ওই চাইল্ড হুম, সিলেক্টরটা প্লিজ একটু মানে বলে দিন, আর একবার বলে দিন, মানে সব ব্রিফলি বললে আমি বুঝে যাবো, এমনি মোটামুটি বুঝতে পেরেছি, মানে আচ্ছা আচ্ছা। রিভিশন টাইপের একটু বলে দিন। চাইল্ড সিলেক্টর ম্যাম আমরা কেন ইউজ করি, কারণ ধরুন আমার যে দাদু, তার তিনটে ছেলে, কাকা, মানে আমার কাকা, তারপর আমার বাবা, তারপর আমার জেঠু। ওকে, মানে দাদুর সাথে তিনটে ছেলেরই ডাইরেক্ট লিংক রয়েছে, কাকা, বাবা, জেঠু। এবার আমরা এমন এমন অনেক ক্ষেত্রে আসতেই পারে যে আমাদের এমন কোন এলিমেন্ট সিলেক্ট করতে হবে যেটার একটা প্যারেন্টের পর তার তিনটে চাইল্ড রয়েছে, তাদের আমাদের একবারে কালার প্রোভাইড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা চাইল্ড সিলেক্টর ইউজ করবো, অর্থাৎ প্যারেন্ট যে অর্থাৎ দাদু যে ডিভ আমাদের এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এই ডিভের যে ডাইরেক্ট চাইল্ড সেটা হচ্ছে আমাদের কাকা, বাবা এবং জেঠু। তো আমরা দাদুকে যদি বলি, দাদুর পরে যে তার ছেলেগুলো আছে তাদের একবারে আমরা একটা করে
কালার প্রোভাইড করব সেটাকে আমরা চাইল্ড সিলেক্টর দিয়ে করি। মানে ডাইরেক্ট চাইল্ড কারা, দিভের যে ডাইরেক্ট চাইল্ড তারা হলো কাকা, বাবা, জেঠু, তারাই একমাত্র কালার পাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। স্যার আমি কোশ্চেন চাই আগে হয়েছে, আর এই কোডটা মানে একটু মার্জিন আর প্যাডিং যেটা করলেন না আপনি, হ্যাঁ। সেটার কালার মানে লেখাটা আসছে কালারটা হচ্ছে। তাহলে হয়তো কোডে কোথাও ভুল আছে ম্যাম, আপনি আমাকে পাঠিয়ে দিন, আমি দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, আগের কোডটা হয়েছে, ভালো হয়েছে, মানে ভুল আউটপুটটা ঠিকঠাক আসছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। নেক্সট আমাদের শুভগিরি। শুভ, প্লিজ বলবে শুভবাবু। স্যার বলছিলাম প্যাডিং এর ক্ষেত্রে বক্সে যেভাবে ওই প্যারাগ্রাফ গুলোকে সরালাম, ওটাকে যদি ডাইরেক্ট প্যারাগ্রাফ ইউজ করে যদি আমি সরাতে চাই, মাঝখানে আনতে চাই, তাহলে কিভাবে ইউজ করবো ওটা? টেক্সট অ্যালাইন সেন্টার বলে স্যার একটা প্রপার্টি হয়। স্কোয়ার ওয়ান বলে যে মানে সিলেক্টরটা আপনি ইউজ করেছেন সিএসএস এর ভেতর, তার ভেতরে গিয়ে লিখুন টেক্সট অ্যালাইন সেন্টার বলে একটা প্রপার্টি। এটা লিখলে আপনার টেক্সট সেন্টার হয়ে যাবে। ঠিক আছে স্যার, ওকে। নেক্সট আমাদের রঞ্জিত দাস। রঞ্জিত বাবু প্লিজ বলবেন। হ্যালো স্যার। বলুন। স্যার চাইল্ড সিলেক্টরে অ্যাপ্লিকেশনটা কোথায় থাকবে একটু যদি বলেন। চাইল্ড সিলেক্টরের অ্যাপ্লিকেশন স্যার আমাদের একটা জায়গায়, ধরুন আমাদের কোনো প্যারেন্ট এলিমেন্ট আছে, সেখানে আমার তার ভেতর অনেকগুলো চাইল্ড রয়েছে অথবা চিলড্রেন রয়েছে। আপনি এরকম করে ভাবতে পারেন যে একটা ইউএল ট্যাগ, তার ভেতর অনেকগুলো এলআই রয়েছে, মানে ইউএল এর চিলড্রেন কারা সেগুলো হচ্ছে এলআই, মানে লিস্ট ট্যাগ যেগুলো পরপর। এবার আপনি ধরুন একবারে চান যে এলআই এর ভেতর আরো ট্যাগ থাকতেই পারে, কিন্তু আপনি চাচ্ছেন যে ইউএল এর যে ডাইরেক্ট চাইল্ড, অর্থাৎ ইউএল এর যে ডাইরেক্ট চাইল্ড এলআই গুলো, এলাই। সেগুলোই যেন একমাত্র কোনো স্টাইল পাবে, তার ভেতরে যারা রয়েছে তারা যেন না পায়। আচ্ছা, আর স্যার এই যে যেগুলো ধরুন মানে যেগুলো হচ্ছে কাকা বাবা আর যেগুলো কাকা আছে, হ্যাঁ। তো এইগুলোকে ধরুন আমি কালার চেঞ্জ করতে চাই, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি কি ক্লাস সিলেক্টর ইউজ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ক্লাস সিলেক্ট কেমন মানে ক্লাসে, হ্যাঁ প্রত্যেকটাতে আমরা অ্যাপ্লাই করলে ওটা আমাদের এসে যাবে, সেটা আমরা ইউজ করতে পারি। কিন্তু এটা একটু মেন কথা কি বলুন তো, চাইল্ড সিলেক্টর একটু অ্যাডভান্স লেভেল ইউজ হয়, মানে অনেকগুলো নেস্টিং যদি থাকে না, তখন